আচ্ছা, শেষে 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 ওকে, কন্টেন্ট। কন্টেন্ট অনেক কিছু বলার নাই, একটা জিনিসই বলার আছে, সেটা হইলো যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, মানে আমরা অ্যান্ড্রোমেটার বেসিসে কন্টেন্ট নিয়ে কথা বলতেছি। যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ধরেন প্রোডাক্ট হইলো, যেমন ধরেন আজকে আমি এগুলো পাইলে স্ক্রিনশট রাখি আর কি। ধরেন আজকে আমার কাছে একটা কন্টেন্ট আসছে এরকম, এটা হচ্ছে ইডি এক্সপো নামে একটা পেজ, বেবিদের শাড়ি, ছোট বাচ্চার শাড়ি। তো আমার কাছে মেসেজটা এভাবে আসতে পারে যে, দেখেন মেসেজটা আমার কাছে এভাবে আসতে পারে যে আপনার বাচ্চার জন্য কি একটা শাড়ি খুঁজছেন। দেখেন কন্টেন্ট মানে হচ্ছে আপনার বাচ্চার জন্য কি একটি শাড়ি খুঁজছেন। কন্টেন্ট মানে ভাই প্রথম, মানে আপনাদের জন্য, আপনাদের অ্যাজ এ কন্টেন্ট মার্কেটিং কি করবেন, ও তো আমরা একটা ক্লাসে অনেক আলোচনা করছি। আর অ্যাজ এ ফেসবুক অ্যাডভার্টাইজার আপনি কন্টেন্ট মানে শুধু এটাই বুঝবেন যে আমার হুকটা কি, দ্যাট ইজ জাস্ট হুক, যে আমার অডিয়েন্স কেন থামবে, শুধুমাত্র এটাই আপনি ফাইন্ড আউট করতে পারলে আপনি কন্টেন্ট বুঝেন, করতে না পারলে কন্টেন্ট বুঝেন না, এই আর কি। তো যেটা এমন নিতে পারতো, আপনার বাচ্চার জন্য কি শাড়ি খুঁজছেন। হ্যাঁ, কার বাসায় বাচ্চা আছে বলেন এখানে, ছোট ছোট ভাতিজি আছে, এখন এখন আপনাদের প্রশ্ন করতেছি, আপনার বাচ্চার জন্য কি শাড়ি খুঁজছেন। আনসার হচ্ছে না, আসলে আপনি খুঁজতেছেন না। আপনি তো চিন্তাই করেন নাই যে আমার 1 বছরের বাচ্চা বেবির জন্য বা ভাতিজির জন্য আমি শাড়ি কিনবো, আমি চিন্তাই করি নাই। তো আমার আনসার হচ্ছে কি, না আমি খুঁজতেছি না। আচ্ছা, আমার কাছে যে অ্যাডটা আসছে, এই অ্যাডটা আসছে এভাবে, যেটা আমাকে থামতে বাধ্য করছে। অ্যাডটা আসছে এভাবে, আপনার রাজকন্যাকে জীবনের প্রথম শাড়িটা দিয়ে স্মৃতিতে স্মরণ করুন। আমার কাছে জিনিসটা কানেক্ট করছে আমাকে, যে আমার কাছে আমার মেয়েটা রাজকন্যাই, তাই না। দেখেন, তার মানে বাচ্চা শব্দটাকে রিপ্লেস হয়েছে কি দিয়ে, রাজকন্যা দিয়ে, যেটা আমাকে ট্রিগার করছে যে আমার কাছে আমার মেয়েটা রাজকন্যাই। আমি খুঁজতেছি কিনা, না আমি খুঁজতেছি না, কারণ আমি জানি না যে ছোট বাচ্চাদের এই শাড়িগুলো হচ্ছে কেমন। দেখলাম আমি ওই যে প্যাচ পোস্ট দিতে হয় না, রেডিমেড রেডিমেড বেল্টের মতো, জাস্ট চাপ দিয়ে লাগাই দিবা, এদিকে না এই ফ্রকের মতো আর কি। প্রথমত আমি জানি না যে এরকম শাড়ি এক্সিস্ট করে মার্কেটে, তাহলে আমি খুঁজতেছি না। বাট হ্যাঁ, আমার রাজকন্যাকে তার জীবনের প্রথম শাড়িটা পরে আমি ওকে দেখতে চাই, যে আমার রাজকন্যাকে কেমন লাগে দেখতে শাড়িতে, আমি ট্রিগার হয়েছি। এই হলো কন্টেন্ট। তার মানে ঘটনা যেটা দাঁড়াইলো সেটা হইলো, আপনি প্রথমে জাস্ট, আমি যা করি তাই বলতেছি আপনাদেরকে, এটাই ফলো করতে পারেন। ইভেন এটা শুধু কন্টেন্টে না, আপনি যে কোনো কাজে করতে পারেন, ডিজাইনে করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। আমি যেটা করি অলওয়েজ সেটা হচ্ছে, ধরেন প্রথমত আপনার মাথায় যা আসছে আইডিয়া, অলওয়েজ প্রথম আইডিয়া রিজেক্ট করে দিবেন। জাস্ট এটা মাথায় রাখবেন, আর কিচ্ছু না। আপনার মাথায় এটা কন্টেন্টের আইডিয়া হোক, এটা ডিজাইন হোক, এটা একটা কপিরাইটিং হোক, যাই হোক না কেন, আপনি প্রথম যে আইডিয়াটা জেনারেট করবেন এটাকে আপনি রিজেক্ট করবেন। অলওয়েজ মাথায় রাখবেন এটার থেকে বেটার কিছু হইতে পারে। অ্যান্ড আপনার মাথায় যা আসছে এটা হবে কি, একদম জেনারেল জিনিস, যেটা সবার মাথাতেই আসবে, সিম্পল। তাহলে প্রথম আইডিয়া ক্যান্সেল, এরপর আপনি সেকেন্ড আইডিয়া নিয়ে কাজ করা শুরু করবেন। অলওয়েজ ধরে রাখবেন যে সেকেন্ড আইডিয়া প্রথম আইডিয়া থেকে বেটার কিছু হবে, কারণ আপনার কাছে এখন কম্পারিজন করার একটা কিছু আছে যেটা থেকে এটা বেটার। এবং ট্রাই করবেন এটাকেও ক্যান্সেল করে দিয়ে থার্ড আইডিয়াটা নিয়ে কাজ করতে। তাইলে হচ্ছে আপনি অ্যাটলিস্ট দুই ধাপ বেটার। এই যে ধরেন আপনার বাচ্চার জন্য কি শাড়ি খুঁজছেন, এটা প্রথম আইডিয়া। তাই বা দ্বিতীয় আইডিয়া চিন্তা করেন, বাচ্চা। আপনি চিন্তা করেন যে আমি একজন মা বা আমি একজন বাবা, আমার বাচ্চাটা আমার কাছে কি, আমার বাচ্চাটা আমার কাছে রাজকন্যা। তাহলে বাচ্চা শব্দটা রিপ্লেস হবে রাজকন্যা দিয়ে। মানে আপনি জাস্ট প্রথম আইডিয়াটা চিন্তা করে নিজেকে কাস্টমারের জায়গায় দাঁড়া করাবেন, এবং কাস্টমারগুলোকে আবার কয়েক ধাপে ভাগ করবেন। লাইক ধরেন এই হলো বাচ্চাদের শাড়ি,
চেষ্টা করবেন এই বাচ্চার শাড়ির 4-5টা অ্যাঙ্গেল খুঁজে বের করতে, কারণ সেম অ্যাঙ্গেলে সবাই ট্রিগার হবে না। কারণ সবার বাচ্চা, যেমন আমি অনেক এমন মানুষকেও দেখছি যার কাছে বাচ্চা জিনিসটা বিরক্তিকর, তার নিজেরই বাচ্চা কিন্তু তার কাছে বিরক্ত লাগে, কারণ বাসায় গেলে ক্যাঁকো প্যাঁপো চ্যাঁচো করে, তার কাছে বিরক্ত লাগে। আমি এমনও মানুষ দেখছি। তবে সবার কাছে সবার বাচ্চা আসলে রাজকন্যা না। সো এক অ্যাঙ্গেল থেকে আপনি সবসময় চিন্তা করলে হবে না। আপনাকে এটা একটা এক্সাম্পল বললাম আর কি, যদিও সব বাবার কাছে হয়তো রাজকন্যা, বাট এটা এক্সাম্পল দিলাম আর কি। তো 4-5টা অ্যাঙ্গেল চিন্তা করবেন। একটা হলো বাবার কাছে বাচ্চা হইলো রাজকন্যা, তাহলে এই অ্যাঙ্গেল থেকে একটা কন্টেন্ট, মানে জাস্ট বাবার জায়গায় দাঁড়িয়ে থেকে চিন্তা করেন। আরেকটা অ্যাঙ্গেল কি হতে পারে, বিয়ের মৌসুম, বিয়ে শাদী চলতেছে, তার মানে মাকে ট্রিগার করতে পারেন যে আপনি তো শাড়ি পরে যাবেন, আপনার বাচ্চাটাকে আপনার সাথে ম্যাচিং করে শাড়ি পরে নিয়ে যান, যেটা এটা হচ্ছে কি শো অফ, এটা হচ্ছে ইমোশন, এটা শো অফ, যে মা এবং দুইজন একসাথে একই শাড়ি পরে গেলে এটা শো অফ হয়, মানে অনেক মানুষ তাকাবে আপনাদের দিকে, আপনারা অ্যাটেনশন পাবেন, শো অফ। তারপরে ধরেন সব বাবা মাই চায় কি যে অন্য বাচ্চাদের থেকে আমার বাচ্চাটাকে সব থেকে সুন্দর লাগুক, তাহলে এটা হইলো কি, মানে যারা অ্যাটেনশন একটু থাকে না কিছু ফ্যামিলি অলওয়েজ সবার অ্যাটেনশন চায় যে আমাকেই বেস্ট মনে হবে, আমার বাচ্চাটাকেই সবাই আদর করবে, এটা আরেকটা অ্যাঙ্গেল। এরকম আপনি খুঁজে বের করেন যে একটা বাবা মা কত অ্যাঙ্গেলে তার বাচ্চাকে নিয়ে চিন্তা করতে পারে, কত অ্যাঙ্গেল থেকে সে তার বাচ্চার জন্য শাড়ি কিনতে পারে, এরকম 5টা-6টা অ্যাঙ্গেল খুঁজে বের করবেন। শুধু শাড়িতে এক্সাম্পল, যাই বিক্রি করবেন সব কিছুরই 5টা-6টা অ্যাঙ্গেল খুঁজে বের করবেন। অ্যাঙ্গেল খুঁজে বের করে দেন হইলো আপনার ভিডিওটা এমনই হইতে পারে, একটাই ভিডিও বানাইছেন আপনি, শাড়িটা দেখাচ্ছেন, ভিডিও একটাই, কিন্তু ওই যে প্রত্যেকটা ভিডিওর হুক, মানে হেডিং, ভিডিওর ক্যাপশন সব চেঞ্জ হয়ে যাবে এই ইমোশনের উপর বেস করে। ভিডিওতে একটা হেডিং দিয়ে দিতে পারেন এডিট করে, ক্যাপশনের উপর চেঞ্জ করে, ভয়েস ওভার দিতে পারেন একটা এরকম ইমোশনাল কথা, ডায়লগ, ভয়েস ওভার, ইয়াটা হবে একটু ইমোশনাল, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেম। আরেকটা হইতে পারে কি বিয়ে শাদী, তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হবে একটু জাঁকজমকপূর্ণ, যে বিয়ে বিয়ে ফ্লেভার, এবং হেডিং ক্যাপশন সব কিছু হয়ে যাবে বিয়ে শাদীকে ঘিরে। আর ধরেন অ্যাটেনশন নিতে চাচ্ছেন, মানে অ্যাটেনশন বাবা মায়ের জন্য, তখন হচ্ছে একটু অ্যাটেনশন নেয় কারা, যারা একটু ধরেন মিডল ক্লাস, এই টাইপের কাজকর্ম খুব কম করে, যারা একটু রিচ, তারা অলওয়েজ চায় যে আমার বাচ্চাই সব থেকে সেরা, এরকম একটা অ্যাটেনশন তারা নিতে চায়। একটা স্মার্ট কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন, যেটা একটু রিচকে রিপ্রেজেন্ট করবে, এবং এখানে আপনি ইংরেজিতে কন্টেন্ট লিখতে পারেন যেন একটু রিচ বাবা মা কানেক্ট হয়। কারণ হ্যাঁ, রিচ বাবা মা হবে কি, ধরেন আমরা এমনই যারা বাংলায় পড়াশোনা করছি, তারা ভাই বাংলা দেখলে কানেক্ট হই, ইংরেজি এক দুই শব্দ পড়ে আর পড়তে ইচ্ছা করে না। সেম এজ যারা ইংলিশ মিডিয়াম পয়সাওয়ালা, তারা ভাই ওই ইংরেজিতে কানেক্ট হয়, তারা আবার বাংলায় যদিও এটা কাজ করার কথা না, তারপর আমি বললাম, কারণ ওই রিচ বাবা মা কখনো ওই ফেসবুকে এসে 1000 টাকা দিয়ে শাড়ি আসলে কিনবে না, সে আরো অনেক প্রিমিয়াম জায়গা থেকে জিনিসপত্র কেনাকাটা করে। সো এরা কানেক্ট না হওয়ার চান্সেস হাই, তারপর ট্রাই করে দেখতে পারেন। তো ফেসবুক অ্যাডসের কনসেপ্ট থেকে দ্যাট ইজ দ্য কন্টেন্ট। এখানে আপনাকে অত কন্টেন্ট রাইটার হওয়ার দরকার নাই, অত কন্টেন্ট বোঝার দরকার নাই, আপনাকে শুধু বুঝতে হবে প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে ইমোশন। কারণ এক একটা কাস্টমার পৃথিবীতে, ধরেন আপনি যেই প্রোডাক্টটি বিক্রি করেন, এটার দেখবেন অ্যাটলিস্ট 50 লাখ ক্লায়েন্ট আছে, 50 লাখ কাস্টমার আছে, নর্মাল প্রোডাক্টের কথা বলতেছি আর কি, মিনিমাম 50 লাখ কাস্টমার আছে। 50 লাখ যদি কাস্টমারের সংখ্যা হয়, তাহলে 50 লাখের মধ্যে ভাই সবার ইমোশন তো সেম না। আপনি হয়তো খেলনা বিক্রি করতেছেন, এই খেলনা আমার কাছে খেলনা, মানে আমি মিডল ক্লাস বাবা, আমার কাছে এটা খেলনা। এটা হয়তো একটা কর্পোরেট ব্যক্তি বা একটা কোম্পানির সিইও, তার কাছে এটা একটা ওয়েস্টেজ অফ টাইম হইতে পারে। এগ্রি অর ডিসএগ্রি? যে তুমি আমার বাচ্চা এসে আমার বাচ্চা খেলনা দিয়ে খেলবে, এটা তো ওয়েস্টেজ অফ টাইম তার জন্য। তার চিন্তা ভাবনা হইলো আমার বাচ্চা ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করবো, ওর খেলাধুলার দরকার নেই, ওর কাজ হলো ভাই ব্রেন ডেভেলপ করা। এটা হচ্ছে ধরেন ওই যে যারা একটু কর্পোরেট লোকজন, কর্পোরেট বাচ্চা কাচ্চা, বাবা মা দুজনই কর্পোরেট, তার চিন্তা ভাবনা হইলো ভাই খুব সিরিয়াস তারা বাচ্চার ক্যারিয়ার নিয়ে। আর আমার চিন্তা ভাবনা হইলো ভাই 1-1.5-2 বছরের বাচ্চা, ওর আর কি ব্রেন ডেভেলপমেন্ট, ওর এখন কাজই হইলো
ও খেলবে, ও আনন্দের মধ্যে থাকবে অলওয়েজ। এটা হচ্ছে আমার কনসেপ্ট, যে লাইফ তো এত প্রেশারের কিছু নাই, যখন টাইম হবে তখন ব্রেন ডেভেলপ করাই নিব। এখন ও ভাই খেলবে নিজেকে, নিজের যেই জিনিসটা ও আর জীবনে কখনো খুঁজে পাবে না, ব্রেন তো আপনি পরে ডেভেলপ করতে পারবেন, কিন্তু আপনার যেই মানে মানে শৈশবটা, এটা তো আপনি আর চাইলেও ফিরে আসতে পারবেন না। এটা হচ্ছে আমার কনসেপ্ট। ও কাজ হলো খেলা, ও শুধু খেলবে 2 4 5 বছর খালি খেলবে। তো এটা আমার কনসেপ্ট। এখন সব বাবা মার কনসেপ্ট এটা না। তার মানে আপনি একই কনসেপ্ট দিয়ে সব বাবা মাকে ট্রিগার করতে পারবেন না। আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম পৃথিবীতে কোটি কোটি প্রোডাক্ট আছে, কোটি কোটি প্রোডাক্টের কোটি কোটি কাস্টমারের মাইন্ডসেট কোটি কোটি রকম। সো আপনাকে একটা প্রোডাক্ট নিয়ে এই প্রোডাক্টের 5টা 6টা মাইন্ডসেট খুঁজে বের করতে হবে, যে আপনি যদি এটার কাস্টমার হইতেন আপনি কোন অ্যাঙ্গেল থেকে কাজ করতেন, যে আমি আমার বাচ্চার জন্য চাইও খেলুক। বাট সব বাবা মা তো যাবে না খেলুক, অনেক বাবা মা চাইবো ব্রেন ডেভেলপ হোক। তারপরে আপনার খেলনাটাই কমিউনিকেশন এমন হইতে হবে যে আপনি আবার ধরেন এরকমও হয় যে আমার বাসায় যেটা হয় সেটা হইলো, ধরেন আমার ওয়াইফ রান্নাবান্না করতেছে, ধরেন সে অফিস থেকে আইসে সন্ধ্যাবেলায় রান্নাবান্না করতেছে এক্সাম্পল। তাহলে রান্নাবান্না করতে করতে ওই সময় হচ্ছে কি বাচ্চাটা দেখা যায় যে বারবার রান্নাঘরে ঢুকে যায়। কমন প্রবলেম, বাচ্চা বারবার রান্নাঘরে ঢুকে যায়, চুলায় উঠে যায়। আমার বাচ্চা 1.5 বছর বয়স, ওর আস্তে আস্তে ব্রেন ডেভেলপ হচ্ছে। তো ও চালাক হচ্ছে আস্তে আস্তে। কি করে জানেন? কারণ কেউ নাই, ও আসে রান্না করে, এসে ওই একটা হাঁড়ি বা ডেকচি নাই নিয়ে ওইটার উপর উঠে, ওইটার উপর উঠে সে উঁচু হয়, এরপর কি চুলা চুলা জ্বালানো শুরু করে। বুঝছেন? হ্যাঁ, রিস্কি। তো তো ধরেন এটা একটা সমস্যা, আমার বাসার সমস্যা এটা। আবার যে একটা রিচ ফ্যামিলি, ওর বাসায় এটা সমস্যা না। কারণ ওর বাসায় হয়তো এত মানুষ, বা ওই বাচ্চাকে টেক কেয়ার করার জন্য এত মানুষ, যে ওর এই প্রবলেম ফেস করতে হয় না। তো সবার প্রবলেম সেম না, আপনি যাই বিক্রি করবেন কাস্টমার সেগমেন্ট আছে। আর অ্যান্ড্রোমেডা এটাই বলতেছে বারবার যে তুমি বিভিন্ন ইমোশন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুমি কন্টেন্ট বানাও। কোন ইমোশন কোন অ্যাঙ্গেল কার সাথে ফিট করবে এটা আমি ডিসিশন নিব, আমি তার কাছে তোমার সেই কন্টেন্ট পাঠাই দিব। তাহলে আমার কাছে যে কন্টেন্টটা আসছে, যে তার মানে ম্যাটার রিসার্চ বলে আমি ইমোশনাল বাবা। ম্যাটার রিসার্চ ম্যাটার দেয়, আমি প্রায় সময় বাচ্চাকে নিয়ে ছবি টবি আপলোড দেই, বা আমি ওখানে পার্কে টার্কে যাই, ঘুরতে যাই। আমি ওর সাথে প্রচুর পার্কে টাইম স্পেন্ড করি ওকে নিয়ে। সো আপনারা খুব ভালো করে জানেন যে মেটা আপনার ভয়েস কালেক্ট করে, আপনার লোকেশন কালেক্ট করে, আপনার সার্চ হিস্টোরি কালেক্ট করে, আপনার ইনবক্সের হিস্টোরি সে দেখে, আপনার সার্চ সে দেখতে পারে, আপনার তারপরে ওয়েব ভিজিট সে দেখতে পারে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সে আপনাকে রিসার্চ করে যে আপনি আসলে কি ধরনের বাবা বা কি ধরনের কাস্টমার। তাহলে বুঝলাম? সো দ্যাট ইজ কন্টেন্ট। এর অনেক বেশি কিছু আসলে বোঝার নাই, শুধু এই এই যেগুলো মাথায় রাখবেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাকে কন্টেন্ট জেনারেট করতে হবে। তাইলে মেটা তার মতো করে যেই অ্যাঙ্গেলের কাছে যাওয়া উচিত সেই অ্যাঙ্গেলের ক্লায়েন্টের কাছে পৌঁছাই দিবে আপনার কন্টেন্ট। এখন তো টার্গেটিং আমাদের জন্য সহজ। রিস্কি রিস্কি আপনি, হ্যাঁ আসতে পারে রিস্কি, কারণ ক্যাপকাটে যেটা হয়, যতদিন লাইসেন্স আছে ততদিন ওইটা আপনার, যেদিন আপনার লাইসেন্স শেষ সেদিন কিন্তু এটা আপনার না। তারপরে অ্যাড চললে ওখানে কপিরাইটই চলে আসতে পারে। তো ফেসবুকে তো নিজেরই লাইব্রেরি আছে। ফেসবুক কি লাইব্রেরি যেন বলে এটাকে, মিউজিক লাইব্রেরি বলে মনে হয়। যে আচ্ছা, আর যদি আপনি আপনার মতো করতে চান তাহলে এটা এডিট করে নিতে হবে। ধরেন আপনি এটা কথার কথা, একটা মুভির গান, এটাকে এডিটিং সফটওয়্যারে নিয়ে যাবেন। এডিটিং সফটওয়্যারে নিয়ে প্রথম এখানে একটা ইফেক্ট মেরে দিবেন গানে, মানে গানের টেম্পো কম বেশি করে দিবেন। তার প্রথমত অরিজিনাল গানটা অরিজিনালি থাকলো না। দ্বিতীয়ত এই গানের নিচে আরো একটা দুইটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিবেন, বাট খুব লো পিচে ব্যাকগ্রাউন্ড মিউজিক, বাট অনেক লো পিচে। এবার মেটা যখন এই গানটাকে পাবে তখন তার এআই কি দেখবে, এটা একটা গান, বাট সে মিলাইতে পারবে না যে এটা যে অরিজিনাল ওই গানটা, কারণ ব্যাকগ্রাউন্ডে আরো দুইটা বাজতেছে। শেষ, এআই আর ধরবে না। তখন আপনাকে এডিট করে নিতে হবে, এভাবে একটু এডিট করে নিতে হবে। সবাই এরকমই করে আর কি, টেম্পো চেঞ্জ করে ফেলে। আর হচ্ছে ওটা তো আপনি করতে পারলে করেন,
তো প্রথম কথা হলো আপনি নিজে বানায় লাভ নাই, কেন জানেন? কারণ ট্রেন্ড বলে একটা কথা আছে, একটা ট্রেন্ড চলে সবসময়, এই মিউজিকটা ট্রেন্ড চলতেছে। ধরো কথা কথা যে রিসেন্টলি একটা গান ভাইরাল হইলো, কার? তাসনিম ফারিয়া। ট্রেন্ড চলতেছে বা চলতেছিল, এটা যেখানে চলতেছে মানুষ থামতেছে। তাহলে আপনার এরকম ট্রেন্ড ধরা উচিত যেটা মানুষ থামবে। আর মিউজিক বা দেওয়ার উদ্দেশ্য কিন্তু এটাই, যে আমি একটা ট্রেন্ড ধরবো, যে এই মিউজিকটা চলতেছে। এবং মিউজিক জিনিসটা হচ্ছে এমন যে আমরা একটা ভিডিও ভালো লাগুক আর না লাগুক, যেহেতু ট্রেন্ড চলে, মিউজিক শুনতে ভালো লাগে, ওইটার জন্য আমরা থামি এবং অনেকক্ষণ থেমে চিন্তা করি, আমি এটা কেন দেখতেছি? আমি দেখতেছি না, আমি শুনতেছি, মিউজিকটা শুনতেছি। সো আপনার আপনি ট্রেন্ডে মিউজিক আপনি বানায় লাভ নাই, ওটা তো ট্রেন্ড না। আমরা মিউজিক ইউজ করি না, আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক ওটা আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা স্টোরি ব্লক নামে একটা ইয়া আছে, স্টোরি ব্লক। প্রথম কথা অনেক সাইটে আছে, আমরা স্টোরি ব্লক থেকে কিনে নেই, কিনতে পাওয়া যায়, ওরা আমাদেরকে লাইসেন্স সহ দিয়ে দেয়। তো আমরা সারা জীবনের জন্যই নিয়ে নিই, লাইসেন্স নিয়ে নেই। তো নিলে মানে যদি আপনি এমন হয় শুধু অ্যাড চালানোর জন্য নিচ্ছেন, তাহলে আপনি 1 বছরের জন্য নিলেও চলবে। বাট যে এমন হয় যে না, আপনি এটা আসলে সারা জীবনই, মানে আজকে 5 বছর পরেও তো আপনার ইউটিউব চ্যানেল থাকবে, আপনার লাইসেন্স নেবে 1 বছর পয়সা যে কথা এরপর আপনাকে ধরবে। এটা পয়েন্টগুলো হচ্ছে এরকম, সাধারণত ধরে না, ইউটিউব বলেন ফেসবুক কেউই ধরে না। আর যখন একটা কপিরাইট আসে, তখন একটা লাইসেন্স কি দেওয়ার জায়গা থাকে, এই লাইসেন্স কিটা যদি আপনার কাছে থাকে ওই মিউজিকের, দিলে আপনাকে মেটা ছেড়ে দিবে বা ইউটিউব ছেড়ে দিবে, আমার লাইসেন্স আছে। বা ট্রাফিক পুলিশের মতো আর কি, আপনাকে ধরবে, লাইসেন্স দেখাবেন, ছেড়ে দিবে। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু আমার টিমের এডিটিং, যারা এডিটিং করে এরা কিনে, আমি এক্স্যাক্টলি শিওর না। হ্যাঁ আচ্ছা, ওইটা 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 হচ্ছে কি আপু, ওইটা হচ্ছে কি আপনার যে জিনিসটা মনে হবে ইন্টারেস্টিং, এটা ভালো, এটা আপনি আপনার এডিটরকে দিয়ে দেবেন, এডিটর ভালো বলতে পারবে যে ওকে ফাইন, তাহলে এরকম এই সেম জিনিস আমিও খুঁজে বের করব বা আমিও সেম জিনিস অ্যাপ্লাই করবো আর কি, এটা আপনার এডিটরকে দিলে তখন সে করে দিবে। মানে ফার্স্টে হুক থাকে আর কি, অলওয়েজ একটা মিউজিক বা একটা ইয়া দিয়ে হুক করা হয়, ওটা ওটা পুরোটাই আসলে এডিটরের হাতের খেলা। ওটা যে কোনো আপনি যার সাথে কাজ করবেন তাকে আপনি বুঝাই দিবেন যে আমি এভাবে প্রথম 8-10 সেকেন্ড এটা হুক করতে চাই, তো তুমি এই ভিডিওটা ফলো করো বা অমুক ভিডিওটা ফলো করো, ও ওটা ফলো করে আপনাকে করে দিবে। আপনি দেখে আপনার কাছে যদি মনে হয় যে না জমে নাই, আপনি কারেকশন দিবেন যে না আমি তো স্টার্টিং এ একটা সাউন্ড চাইছিলাম, এটা নাই এখানে। দেন বাকিটা ও আপনার চয়েস বুঝে গেলে একবার, পরের বার আর বলতে হবে না, ও নিজেই করে দিবে। ওইটা এডিটিং এর এডিটরের হাতের খেলা। ফানেল দেখেন, ফানেলের কনসেপ্ট ভেরি সিম্পল। আপনি যতই আমরা আসলে ট্রেনিং এ পড়াই এইডা ফেইডা হ্যান ত্যান হাবি যাবি এত কিছু আসলে আপনার বোঝার দরকার নেই। আপনি একজন অন্টারপ্রেনার, শুধু এইটুকু বুঝেন, পৃথিবীতে মানুষ আছে, সরি বাংলাদেশে মানুষ আছে কত, 20 কোটি প্লাস। সরকারি হিসেবে 18 কোটি, আরো 5 বছর আগে বলছে, তো এখন কি পারে না? এরা ভাই 20, 22, 23 কোটি গ্যারান্টি। ঢাকা শহরে নাকি 4 কোটি মানুষ, বাংলাদেশ থেকে পুরো বাকি। ঢাকায় জাস্ট ঢাকায় 4 কোটি, 3 কোটি কত যেন, এই যে 2 মাস আগে প্রতিবেদন দিছে, 3,90,00,000 ঢাকার মানুষ। আমি যখন ঢাকায় আসছি 2018 সালে, তখন ছিল 2 কোটি, ডাবল হয়ে গেছে 4 মাসে, এই 5-6 বছরে। ঢাকায় আসছি আমি 6 বছর, 6 বছর মানুষ ডাবল। তো মানুষ আসলে 18 কোটি না, অ্যাটলিস্ট 23, 24, 25 কোটি। তো 20 কোটি মানুষের মধ্যে অ্যাকচুয়ালি আপনার কাছে আপনার কয়জন মানুষ দরকার বিজনেসকে স্কেল করার জন্য? ভাই আপনার তো 20 লাখ মানুষ হইলে, 20 লাখ মানুষ হইলে পোয়া বারো, মানে আপনি আর বাংলাদেশে থাকবেন না, দুবাই চলে যাবেন। অ্যাকচুয়ালি 1 লাখ প্লাস ক্লায়েন্ট হলে আপনি খুশি। ভাই 1 লাখ ক্লায়েন্ট হলে তো ভাই আপনি বিরাট ব্যবসায়ী, বিরাট ব্যবসায়ী আপনি। আচ্ছা তাহলে দেখেন ফানেল ব্যাপারটা বোঝেন। ফানেল ব্যাপারটা হইলো সিম্পল কনসেপ্ট। ফানেল ব্যাপারটা হইলো এরকম, ফানেল ব্যাপারটা হচ্ছে এরকম দেখেন, ধরেন আপনারা যারা পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, এক্সাম্পল যে
আপনি যেমন আপু আমার সাথে এইমাত্র ভেতরে কথা বলতেছিল যে উনি আগামী বছর থেকে পার্সোনাল ব্র্যান্ডিং শুরু করবে। তো ফর এক্সাম্পল আমি ধরলাম যে আপু নিজের নামে একটা ফেসবুক পেজ খুলছে। উনি পেজ খুলে উনি কি করবে, উনি ধরেন কথার কথা যে এআই কন্টেন্ট নিয়ে উনি ভিডিও বানানো শুরু করছে, কথার কথা, অথবা শুধু কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে উনি ভিডিও বানানো শুরু করছে। তাহলে এই ভিডিও দেখবে কারা? প্রথমত দেখেন, আপনি যখন যে বিজনেসে আসবেন, যাই হোক আপনার বিজনেস, সেটা সার্ভিস হোক আর প্রোডাক্ট হোক, আপনাকে প্রথমত বুঝতে হবে আপনার টার্গেট কাস্টমার কারা, কার কাছে বিক্রি করবেন আপনি। ধরেন আপনার ইচ্ছা হইল এআই সার্ভিস বিক্রি করা, মানে সরি এআই কন্টেন্ট সার্ভিস বিক্রি করা, তাহলে আপনাকে কি কন্টেন্ট বানাইতে হবে বলেন তো? আপনি যদি বানান যে লাইক এআই কন্টেন্ট বানায় কিভাবে, এটা যদি বানান, আপনি কাদেরকে পাবেন? আপনি পাবেন তাদেরকে যারা এআই কন্টেন্ট বানাইতে চায়। দে আর নট সার্ভিস সেল, মানে মানে তারা অ্যাকচুয়ালি আপনার কম্পিটিটর, নট তারা আপনার কাস্টমার। আপনার কাস্টমার হলো কে? বিজনেসম্যান, যে তার বিজনেসের জন্য কন্টেন্ট বানাবে। ক্লিয়ার অর নট? আপনি যখন বানাচ্ছেন এআই কন্টেন্ট কিভাবে বানায় এটা শিখাচ্ছেন, এর মানে এটা দেখতে আসবে তারা যারা নতুন এআই কন্টেন্ট শিখতে চায়, যারা এআই কন্টেন্ট শিখে ভবিষ্যতে আপনার কম্পিটিটর হতে চায়। তাহলে আপনি আপনার কম্পিটিটর বানাচ্ছেন, সহজ কথা। আর আপনার অ্যাকচুয়াল টার্গেট কাস্টমার কে? বিজনেসম্যান। তাহলে আপনার কন্টেন্টটা হইতে হবে এমন যেটা বিজনেসম্যানদেরকে মোটিভেট করবে এআই কন্টেন্ট বানানোর জন্য। তাহলে আপনার কন্টেন্ট হইতে হবে এমন যে বিজনেসম্যানকে মোটিভেট করা, যে এআই মানে তুমি কন্টেন্টের পিছনে লাখ লাখ টাকা না ঢেলে তুমি 3 লাখ টাকার কন্টেন্ট তোমাকে আমি 3,000 টাকাতে করে দিতে পারবো, দেখো পাওয়ার অফ এআই কন্টেন্ট। তখন কন্টেন্টের মোর হইতে হবে এরকম। তাহলে হচ্ছে বিজনেসম্যানরা এসে এসে দেখবে। এখন দেখেন, একটা বিজনেসম্যান কখনোই কি গুগলে গিয়ে বা ফেসবুকে গিয়ে কখনো সার্চ করে যে এআই কন্টেন্ট কেমনে বানায়, এআই কন্টেন্ট কি? জীবনে সার্চ করে না। সে সার্চ করে কি? হাউ টু ইমপ্রুভ সেল, তাই না? হাউ টু ইমপ্রুভ সেলস। সে সার্চ করে হাউ টু মিনিমাইজ অ্যাড কস্ট, হাউ টু ইনক্রিজ দ্য পারফরমেন্স অফ মাই ফেসবুক অ্যাড, হাউ টু রান ফেসবুক অ্যাড। এই হলো ভাই কি একজন ব্যবসায়ীর চাওয়া পাওয়া। তাহলে আপনার কন্টেন্টগুলো হইতে হবে কি? দেখেন, আপনি ছিলেন এআই কন্টেন্টে, মানে অ্যাকচুয়ালি আপনার কাস্টমার খুঁজতেছে কি? তাহলে আপনি যে এআই কন্টেন্ট বানান, আপনি কি আপনার কাস্টমার পাচ্ছেন না? আপনি পাচ্ছেন যারা এআই কন্টেন্ট শিখতে চায় তাদেরকে। হ্যাঁ, আবার আপনি যদি আমার মতো কি এআই কন্টেন্টের কোর্স লঞ্চ করেন, তখন আবার এটা হচ্ছে আপনার জন্য পারফেক্ট। তখন আপনি স্টুডেন্টদেরকে পাচ্ছেন। তো আপনাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে আপনি যেই প্রোডাক্টটি বিক্রি করেন না কেন, যাই করেন না কেন, আপনার টার্গেট কাস্টমারকে। ঠিক আছে, কিভাবে আপনি বিক্রি করেন শাড়ি, সেম কনসেপ্ট। আপনার টার্গেট কাস্টমারকে, ফর এক্সাম্পল প্রাইভেট ইউনিভার্সিটির মেয়েরা, যে আপনি একটু পশ শাড়ি বিক্রি করেন, তাই আপনি খুঁজে বিক্রি করেন প্রাইভেট ভার্সিটি স্টুডেন্ট খুঁজে কি, আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে তাদের। ধরেন আপনার টার্গেট হলো জেনজি, তাইলে ভাই আপনাকে ওই জেনজি ল্যাঙ্গুয়েজের কথা বলতে হবে। আমি জানি না জেনজি ল্যাঙ্গুয়েজ কি, ওদের একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, ওদের কথা আপনি বুঝবো না। জেনজির আলাদা একটা ল্যাঙ্গুয়েজ আছে, যে এরা ধরেন বলে অরিজিনালকে বলে এরা ওজি। তাহলে আপনার কন্টেন্ট হইতে হবে এরকম যে চলুন আজকে একটি ওজি শাড়ি পরা দেখে ফেলি, কিভাবে এটা এখন ও বুঝে নিবে এটা অরিজিনাল, না আমি আপনি বুঝবো না, কারণ আমি ওই জেনারেশনের মানুষ না। আমি একটা দুটো শব্দ জানি আর কি, ওজি মানে অরিজিনাল, আরো আছে অনেক অনেক শব্দ। এই ধরেন ইয়া ওরা, ওরা মানে হচ্ছে একটা মানে লাইফস্টাইল ভাইব, এই টাইপের অনেকগুলো শব্দ আছে এদের, কি আমি জানি না। তো যাই হোক, এদের নিজেদের শব্দ আছে। তাহলে আপনাকে যেটা করতে হবে ভাই, জেনজি যদি আপনার টার্গেট কাস্টমার হয়, আপনাকে জেনজি সাজতে হবে। সিম্পল সিম্পল কথা, আপনাকে সাজতে হবে জেনজি, যে আপনার টার্গেট কাস্টমার জেনজি। আপনি এবার জেনজি ফ্রেন্ডলি কন্টেন্ট বানানো শুরু করেন, তাহলে জেনজিরা অ্যাট্রাক্ট হওয়া শুরু হবে আপনার প্রতি। বুঝছেন না বোঝেন নাই? এই হলো বেসিক্যালি পার্সোনাল ব্র্যান্ডিং এর কন্টেন্ট। এখন এই কন্টেন্টকে আপনি অ্যাকচুয়ালি বিজনেসে শিফট করবেন কিভাবে? খুবই সিম্পল, এবং এটা হচ্ছে বেসিক্যালি সেলস ফানেল। দেখেন, এটাই সেলস ফানেল। শাড়ি দিয়ে আসি আমরা। জেনজি কন্টেন্ট বানাচ্ছেন আপনি, দুইটা কাজ করবেন। একটা হইলো কন্টেন্টকে দুই ভাগে ভাগ করবেন, একটা হবে অর্গানিক, আর একটা পেইড ভার্সন। প্রথম দিন আপনার অডিয়েন্স হচ্ছে 0, শাড়ি বিক্রি করেন, আপনার পেজ হচ্ছে 0। আপনি যেটা করবেন, একটা ফেসবুক চ্যানেল খুলবেন,
ইউটিউব চ্যানেল খুলবেন, একটা টিকটক চ্যানেল খুলবেন, একটা ইনস্টা চ্যানেল খুলবেন। শাড়ির জন্য বলতেছি, জেনজির জন্য। আবার জেনজি না হলে টিকটক দরকার নেই, ইনস্টাগ্রাম দরকার নেই, ডিপেন্ডস কি বিক্রি করতেছেন। ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টা, ওকে, ক্রিয়েট করে ফেলছেন 4টা জিনিস। এবার জেনজি টাইপের কন্টেন্ট বানানো শুরু করেন। জেনজিরা কি চায় আমি জানি না, মানে আপনি শাড়িকেও প্রমোট করবেন, জেনজির লাইফস্টাইলকেও প্রমোট করবেন, জেনজির ল্যাঙ্গুয়েজকেও প্রমোট করবেন, এবং আপনি সেই ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলবেন। এতে যেটা হবে, এবং আপনি কন্টেন্টগুলো প্রতিদিন অর্গানিক্যালি পোস্ট করবেন, ফেসবুকেও পোস্ট করবেন, ইউটিউবে পোস্ট করবেন, টিকটকেও পোস্ট করবেন, ইনস্টাতেও পোস্ট করবেন, এবং এগুলো আপনার প্রোফাইলেও শেয়ার করবেন। দেখেন কন্টেন্ট অনেক কমপ্লেক্স জিনিস। দেখেন আমার কন্টেন্ট ম্যানেজ আমি হিমশিম খাই। কন্টেন্ট অনেক কমপ্লেক্স জিনিস, মানে আমি আমি রিয়েলি হিমশিম খাই। এই যে দেখেন, এই হলো, এটার কন্টেন্ট বানানো লাগে আমার, এইটার কন্টেন্ট বানানো লাগে, এটার কন্টেন্ট বানানো লাগে। আবার আমি প্রতিদিন কিছু না কিছু লেখালেখি করি। যেমন এই যে শামীমের কোর্স চিনছি, শামীম করতে চিনেন, উনি এআই কন্টেন্ট, এআই লেখালেখি নিয়ে একটা ছোট একটা কোর্স লঞ্চ করছে, 12টা-13টা ক্লাস। আমি অনেক কোর্স করি। তো যাই হোক, অ্যান্ড শামীম হচ্ছে এসইও, শামীম হোসেন অ্যান্ড শামীম, যিনি এসইও নিয়ে কাজ করে, অ্যান্ড শামীম। যাই হোক, এগুলো আমার ক্যালেন্ডার, আমি নিজেকে মেনটেন করার জন্য। তো আপনি কন্টেন্ট টাফ, মানে ম্যানেজ করা টাফ, অনেক কন্টেন্ট ম্যানেজ করা। তো দেখেন, অর্গানিক্যালি পাবলিশ করতে থাকবেন, এবং অর্গানিক্যালি আপনি দেখবেন শুরুতে কোনো ভিডিও কিছু নাই। এই জন্য যেটা করবেন, একটা চ্যানেলকে ফোকাস করবেন। ফেসবুকটা আমাদের জন্য সহজ, এটাতে পেইড ক্যাম্পেইন, পেইড অ্যাড চালানো শুরু করবেন। জিরো জিরো বিজনেসের কথা বলছি, যা কিচ্ছু নাই, বাট কি থাকা লাগবে, মানে কন্টেন্ট যে বানাবেন, কন্টেন্ট প্রোডাকশনে তো খরচ আছে, কন্টেন্ট প্রোডাকশনে খরচ আছে, পোস্ট প্রোডাকশন, সরি, প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন। ফার্স্টে প্ল্যানিং, স্টুডিও হাবিজাবি, এরপরে শ্যুট করতে বসা, সময়, নিজের এনার্জি, এফোর্ট, এরপরে এডিটিং, থাম্বনেল, এসইও, সব মিলে খরচ আছে। একটা কন্টেন্ট অন এভারেজ, আপনি একটা কন্টেন্ট বানাইতে অন এভারেজে আপনার মিনিমাম 2000 টাকা আপনার খরচ আছে। মিনিমাম বললাম, এটা মিনিমাম, একদম যেমন তেমন করে বানাইলেও 1.5 থেকে 2000, 1000 টাকা আপনার খরচ আছেই। এর মানে আমরা মাসে যেই 20টা-25টা কন্টেন্ট ঢালি, 40-50 হাজার টাকা শুধু কন্টেন্টের পিছনে খরচই আছে। আমরা আরো বেশি যায়, জাস্ট এটা মিনিমাম বললাম। এই টাকাটা থাকা লাগবে যে পার্সোনাল ব্র্যান্ডিং প্লাস সেলস ফানেলি চিন্তা ভাবনা করেন। এবার দেখেন, আপনি কি করলেন, অর্গানিক্যালি তো পোস্ট করতেছেন, কিন্তু শুরুতে কোনো ভিউ নাই, কারণ আপনার পেজ তো নতুন। বাট আমরা একটা চ্যানেলকে টার্গেট করবো, ফেসবুকে টার্গেট করবো। আমরা ফেসবুকে টার্গেট করে, আমার যেহেতু উদ্দেশ্য বিজনেস, আমি এই কন্টেন্টগুলোকে পেইড অ্যাডে পাঠিয়ে দেবো। পেইড অ্যাডে কত ধরনের পেইড অ্যাডে পাঠাবো? প্রথমে লাইক অ্যাড, যেহেতু আমার পেজ জিরো, আমার উদ্দেশ্য হবে একটা চ্যানেলে মানুষ নিয়ে আসা। এরপর এখান থেকেই বিভিন্ন চ্যানেলে মানুষকে আমরা শিফট করবো। বাট প্রথম উদ্দেশ্য ভাই একটা জায়গায় মানুষ নিয়ে আসা। যেমন ধরেন কথার কথা বাদ দেন, ধরেন লাইক অ্যাড চালাই দিব, একটা ভিডিও ভিউ অ্যাড চালাই দিব। আমার উদ্দেশ্য এখন কিন্তু কন্টেন্ট প্লাস বিজনেস, মানে পার্সোনাল ব্র্যান্ডিং প্লাস বিজনেস, দুইটা একসাথে। ভিডিও ভিউ অ্যাড চালাই দিব, এই লাইক অ্যাডে 1000, 10,000, 15,000 লাইক চলে আসার পর ভিডিও ভিউতে এটা ভাই সারা জীবন এই অ্যাড চলতে থাকবে, থামাথামি নাই, বছরের পর বছর চলতে থাকবে। কারণ আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মার্কেটে আসছেন, সারা জীবন আপনি আপনার কন্টেন্ট নতুন যা বানাবেন এখানে অ্যাড করতে থাকবেন, নতুন যা বানাবেন অ্যাড করতে থাকবেন। এতে কি হবে, ওই যে বললাম মানুষ আছে 20 কোটি, এবার আপনার দরকার ভাই 2 লাখ। আপনি দেখবেন 3 মাস গেলে 2 লাখ ফ্যান ফলোয়ার আপনার হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমরা সেলস তো আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে মানুষকে আমার দেখানো। আমার পাঁচটা কন্টেন্ট চলতেছে, নতুন 5টা আসলে আমি এই 5টা বাদ দিয়ে আরো 5টা ঢুকাই দিব, আবার নতুন 5টা আসলে এই 5টা বাদ দিয়ে আরো 5টা ঢুকাই দিব, শুধু ক্রিয়েটিভ চেঞ্জ করতে থাকবো। আমার উদ্দেশ্য হলো একটা ফ্যান ফলোয়ার বেস বানানো, এবং আমি টাকা ঢালবো। টাকা ঢালা একরকম, না ঢাললে তো অন্য হিসাব। আমরা আপাতত টাকা ঢালা নিয়ে কথা বলতেছি, টাকা ঢালবো। তাইলে আমার পয়েন্ট দাঁড়ালো, সেটা আমি ওই যে 3 থেকে 6 মাস এই ভিডিও ভিউ অ্যাড চালাই যাব, 3 থেকে 6 মাস। কারণ আমার অবজেক্টিভ হচ্ছে আমার পার্সোনাল ব্র্যান্ডকে বিল্ড করা। এই 3 থেকে 6 মাসে যেটা হবে, যেহেতু আপনি জেনজি ল্যাঙ্গুয়েজে কথা বলছেন,
জেনজির ভাষায় জেনজিকে নিয়ে কথা বলছেন, জেনজির প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, ওই যে পেজ লাইকে দেখবেন যে ভিডিও ভিউয়ার চলার কারণে এই 10,000 লাইক আস্তে আস্তে 40-50,000 লাইক হয়ে যাবে, 40-50,000 লাইক হয়ে যাবে। এবং মোটামুটি আপনি দেখবেন যে 6 মাস অ্যাড চললে 2-4 কোটি ভিউ পাবেন আপনি, 2-4 crore ভিউ হয়ে যাবে আপনার পেজে। তার মানে হিউজ এনগেজমেন্ট। 2-4 crore ভিউ হয়ে গেলে এই 50,000 ডিরেক্ট লাইক করছে, মানে এটা আপনাকে চিনে পার্সোনালি। আরো 2-4 লাখ মানুষ পাবেন যারা আপনাকে চিনে কিন্তু এখনো লাইক করার মতো উদ্দেশ্যটা তারা পায় নাই। তো মোটামুটি 30-40-50,000 ফ্যান ফলোয়ার যদি আপনার পেজে হয়ে যায়, তাহলে আপনারা এরপর অ্যাড চালানোর দরকার নেই। তারপর আপনি এমনিতেই কন্টেন্ট দিবেন, এমনিতে দেখবেন সেই কন্টেন্ট 20,000, 30,000, 40,000, 50,000 কোনোটা ভাইরাল হয়ে যেতে পারে, 1 লাখ, 1.5 লাখ, 5 লাখ, 1 মিলিয়নও চলে যাবে। ব্যাস, এখান থেকে আপনার কি হয়ে গেল, আপনার অর্গানিক, আপনার ফ্যান বেস দাঁড়ায় গেল, অর্গানিক ফ্যান বেস দাঁড়ায় গেল, আপনার পার্সোনাল ব্র্যান্ড বিল হয়ে গেল। পার্সোনাল ব্র্যান্ড বিল হয়ে গেল, কিন্তু টাকা চলে গেল অনেক। কিরকম বাজারে আপনি ধরেন লাইকের পেছনে 10,000 লাইকের পেছনে ফর এক্সাম্পল আপনি 15,000 ঢালছেন, আর এদিকে প্রতিদিন ভিডিও ভিউতে $5 করে ফেলে রাখছেন, তাহলে মাসে $150, 6 মাস ফেলে রাখছেন 600, আর এদিকে $900, মানে অলমোস্ট আপনার 1 লাখ টাকা, 1,20,000 টাকা খরচ হয়ে গেছে 6 মাস, বাট পার্সোনাল ব্র্যান্ড দাঁড়ায় গেছে। যেটা আপনি নর্মালি 5 বছর লাগতো, 5 বছর লাগতো একটা পার্সোনাল ব্র্যান্ড দ্বারা করাইতে, যেটা আপনি 1,20,000 টাকা, 1 লাখ, 1.5 লাখ টাকা খরচ করে 6 মাসে করে ফেলছেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কথা, অডিয়েন্স বেস দাঁড়ায় গেছে, যারা আপনাকে চেনা দরকার তারা আপনাকে চিনে ফেলছে। অ্যান্ড পরের বার আপনারা আসলে কি করতে হচ্ছে না, সেলস ফানেল বিল্ড হয়ে গেছে। সেলস ফানেল মানে কি, এখান দিয়ে মানুষ ঢুকানো, যাকে আমি বিক্রি করবো না, বাট সে আমার প্রতি ইমপ্রেসড হয়ে ঢুকবে। এই যে মানুষ ইমপ্রেসড আপনার প্রতি ঢুকে গেছে, এইবার আপনার কাজ হইলো ভাই একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট বানানো। কথার কথা যে সুনারা তাসনিম, কথার কথা, এই যে 2 দিন পরে একটা ভিডিও নিয়ে আসে, ও যে এটাকেই প্রোডাক্ট হিসেবে কনভার্ট করে, এবং ও যেটা বিজনেসও থাকে যে সে যেটা পরে কন্টেন্ট বানায় এটা সে সেলও করে, এমনি ওর হিউজ বিক্রি হবে। কোথেকে বিক্রি হবে, ওই কন্টেন্টটা কারা দেখলো, আপনি একটা কন্টেন্ট, একটা স্পেসিফিক প্রোডাক্টে কন্টেন্ট বানাইছেন, বানানোর পর আপনি দেখেন যে এই যে 40,000 ভিউ হয়ে গেছে, এরা কারা খুঁজে বের করেন। কিভাবে খুঁজবেন, কাস্টমার অডিয়েন্স, কাস্টমার অডিয়েন্স থেকে ওই স্পেসিফিক ভিডিওটার তারা 40-50 সেকেন্ড ভিডিও ভিউ করছে, তাদেরকে হচ্ছে আপনার বিজনেস পেজ থেকে রিটার্গেট দিবেন আপনারই চেহারা দিয়ে, অথবা এটাকেই বিজনেস পেজ বানায় ফেলতে পারেন, আপনার চেহারা দিয়ে আপনি রিটার্গেট দিবেন। তাহলে ওই ভদ্রলোক বা ভদ্র মহিলা অলরেডি আপনাকে চিনে, আপনার পার্সোনাল ব্র্যান্ড তার মনের মধ্যে আছে, প্লাস সে জানে এটা আপনার বিজনেস, আপনি এই প্রোডাক্টগুলো বিক্রিও করেন, প্লাস এই প্রোডাক্টটাতে সে কানেক্ট হয়েছিল, এখান থেকে সে আপনার বিজনেস শুরু হবে। তো এটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে প্ল্যান আছে আর কি, যে আমি একটা পার্সোনাল ব্র্যান্ডও বিল্ড করবো, এবং আমার ব্র্যান্ডের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব, এবং আমার একটা সেলস ফানেল বিল্ড হবে, যেখানে অলওয়েজ আমি কন্টেন্ট দিলেই মানুষ ঝাঁপাইয়ে পড়বে, এবং তারা কন্টেন্ট যারা দেখবে তারা হচ্ছে আমার কি স্পেসিফিক ওই প্রবলেমের, মানে ওই প্রোডাক্টের কাস্টমার, এদেরকে আমি পরে রিটার্গেট করে প্রোডাক্ট বিক্রি করব, এবং আমারই চেহারা দিয়ে বিক্রি করব। পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা আমি বলিনি আপু, একটা প্রোডাক্ট বেস করেই তো পার্সোনাল ব্র্যান্ডিং হবে। কিছুর উপর পার্সোনাল ব্র্যান্ডিং, শাড়ির কথা বলতেছি আমরা, আমাদের কোনো পার্সোনাল ব্র্যান্ডিং কথা বলতেছি না, শাড়ি সেলারের কথা বলতেছি আমরা। এটা হচ্ছে সেলস ফানেল। আর ফানেল না বানলে তো বাদ, এই ডিসকাশন আপনার জন্য না, শেষ। আপনি ডাইরেক্ট বিক্রি করবেন, আপনি ফানেল বানাবেন না। $900 আপনি যদি ধরেন আপনি শাড়ি বিক্রি করেন, চুড়ি বিক্রি করেন, মুড়ি বিক্রি করেন, ডিসিশন তো আপনার। আপনি মুড়ি বিক্রি করেন, মুড়ি বিক্রেতা হিসেবে পার্সোনাল ব্র্যান্ড বিল করতে চাচ্ছেন, হ্যাঁ, তাহলে এইভাবে বিল করবেন, তাহলে 6 মাস পর মানুষ আপনাকে মুড়ি বিক্রেতা হিসেবে চিনবে। এভাবে যা বিক্রি করেন। হ্যাঁ, অর্গানিক্যালি ভিউ হবে তখন, কথা আপনার ফ্যান ফলোয়ার চলে আসছে। হ্যাঁ, আপনার তো ফ্যান বেস তৈরি গেছে, আপনার তখন 20,000 অডিয়েন্স আছে আপনার ইয়াতে পেজে, এরাই তখন কন্টেন্ট দেখবে, এরা শেয়ার করবে। যখন আপনার কন্টেন্টগুলো হবে এডুকেশনাল, সেলস না, কিন্তু হয় এন্টারটেইনিং না হয় এডুকেশন, যে কোনো একটা। শাড়ি কিভাবে পড়তে হয় এটা শিখেছেন, এডুকেশন, অথবা শাড়ি নিয়ে একটা ইন্টারেস্টিং কিছু বানাইছেন, তাহলে হলো এন্টারটেইনিং, নট সেলস। সেলস হলে ওটা ভিউ হবে না। আপনার কাজ হইলো এই এডুকেশনাল অথবা এন্টারটেইনিং ভিডিও বানানো, তাইলে আপনার এরাই দেখবে, এরা শেয়ার করবে। এরা ভিউ হবে কোত্থেকে, এদের শেয়ার থেকে। এরা দেখবেন 500 জন শেয়ার করে দিছে, 50 জন শেয়ার করে দিছে, 40 জন শেয়ার করে দিছে, ওই 40 জন থেকে আরো
5,000 মানুষ চলে আসবে এবং আপনার ফ্যান ফলোয়ারও বাড়তে থাকবে। প্লাস আপনি তো শুধু এখানে থাকবেন না, আপনি আস্তে 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 এখান থেকে অডিয়েন্স নিয়ে যাবেন কোথায়। দিন শেষে দেখেন, এরা তো শুধু ফেসবুক চালায় না, এরা ইউটিউবও চালায়, এরা টিকটকও চালায়, এরা ইনস্টাগ্রামও চালায়। সেই ইনস্টাগ্রামে গিয়েও যদি আপনার একটা কন্টেন্ট পায়, সেগুলো আপনাকে ফলো করা শুরু করবে। অথবা আপনি ফেসবুকে একটা ইনস্টা ফ্রেন্ডলি কন্টেন্ট ইনস্টাগ্রামে আপলোড করে এই লিঙ্ক ফেসবুকে দিয়ে দিবেন, যে একটা এরকম একটা রিল আপলোড করে ফেললাম ইনস্টাগ্রামে, গিয়ে দেখে আসো তোমরা, ওটা ক্লিক করে চলে যাবে ইনস্টাগ্রামে। এভাবে আপনি ক্রস করে করে বাকি চ্যানেলগুলোর গ্রোথ এনশিওর করবেন। সেটা আমরা একটা চ্যানেলে ফোকাস করব, সব চ্যানেলে না, একটা ফোকাস করে এখান থেকে বাকি জায়গায় আমরা অডিয়েন্সকে নিয়ে যাবো। এটা হচ্ছে তাদের জন্য যারা ভাই মানে চান যে আপনার একটা অর্গানিক অডিয়েন্স চলে আসুক 6 মাস পর, তাদের জন্য। আর যারা মানে ওটাতে ইন্টারেস্টেড না, তাদের জন্য না, তারা তো ডাইরেক্ট সেলসে চলে যাবেন। তাহলে পাশাপাশি আপনি সেলস হেডও কন্টিনিউ করবেন। হ্যাঁ, পাশাপাশি সেলস হেডও কন্টিনিউ করবেন। তাহলে আপনার 2 রকমের অ্যাড হবে, একটা হলো এদিকে এডুকেশন এন্টারটেইন, আর ওইদিকে আরেকটা ক্যাম্পেইনে সেলস। তাহলে এদিকে আপনার সেলস চলতে থাকলো, আর এটা তো ফ্রিতে এরা এডুকেশন পাচ্ছে, এন্টারটেইন পাচ্ছে, এরা এসে জমা হইতে থাকলো। এবং এই অডিয়েন্সটাকেই বেস করে পরবর্তীতে আপনি আবার হ্যাঁ, পেজ তো একটাই, আপনার 2টা পেজে যাবেন না। না, পেজ হইল বিজনেসের জন্য, পেজ ইজ ফর বিজনেস, আর গ্রুপ হইল ফর এনগেজমেন্ট। গ্রুপ হইল কমিউনিটি ডিসকাশনের জায়গা। ধরেন আপনি একটা পেজ থেকে গ্রুপ থেকে জয়েন করা যায় না, তারপরে ওটা বাদ দেন। ধরেন ফর এক্সাম্পল, ধরেন যে আমাদের একটা গ্রুপ আছে, আপনাদের যে গ্রুপটা, ওটা তো এনগেজমেন্টের জন্য না, ওটা হচ্ছে জাস্ট ইনফরমেশন আদান প্রদানের জন্য, ওটা আমরা এনগেজ করি না। তো এটা একটা গ্রুপ, কথার কথা। এখানে 59,000 মানুষ আছে, কোথেকে আসছে আমি জানি না, আমাদের কোনো অ্যাড চলে না, এটা গ্রুপে তো অ্যাড চলে না। এখানে চলে কি, এটা কমিউনিটি, গ্রুপের নাম হলো বিজনেস স্টোরি, তার মানে ব্যবসাপাতি নিয়েই কথাবার্তা হয়। এখানে কি আছে, ফর এক্সাম্পল আমরা নিচে নামি, মনির হোসেন ভাই কি করছে, মেটা অপরচুনিটি ডিসকাউন্ট নিয়ে কথাবার্তা বলছে। তাইলে এই গ্রুপে যেহেতু বিজনেস স্টোরি, ওই বিজনেসের লোকজনই আছে এটার মধ্যে, তাহলে উনি যে কন্টেন্টটা পাবলিশ করবে। আর একটা জিনিস হচ্ছে পেজের অ্যালগোরিদম আছে, পেজের অ্যালগোরিদম হইলো লক অ্যালগোরিদম, মানে স্পেসিফিক কয়েকজন মানুষের কাছে এটা কন্টেন্ট পৌঁছাবে। কারণ ফেসবুক উদ্দেশ্য হইলো কি, আপনাকে টাকা খরচ করে বিজনেস করানো। বাট গ্রুপ আবার কোনো লিমিটেশন নাই, এই গ্রুপ অনেক মানে ইনস্ট্যান্ট যত মানুষ অ্যাক্টিভ থাকবে সবার কাছে চলে যাবে, গ্রুপে কোনো লক অ্যালগোরিদম নাই। উনি একটা কন্টেন্ট পাবলিশ করছে, ধরেন রাইট নাও 60,000 মানুষের মধ্যে ধরেন 1,500 মানুষ রাইট নাও অ্যাক্টিভ আছে, 1,500 মানুষের কাছে কন্টেন্টটা পৌঁছা যাবে। ধরেন ফর এক্সাম্পল 210 জনের কাছে রিচ হয়েছে 3 ঘন্টায়। তো এখন উনি হলো একটা মানুষ ভাই, উনি একটা মানুষ, ওনার কাছে একটা অপরচুনিটি আছে যে এই গ্রুপটা ওনার গ্রুপ না। পেজে কি হয়, পেজ তো আপনার পার্সোনাল প্রপার্টি, আপনার পেজে কে পোস্ট করে, আপনিই পোস্ট করেন, আপনার আমি পোস্ট করি না। বাট এই গ্রুপে কি শুধু আমি পোস্ট করি, গ্রুপ তো আমার, গ্রুপ তো পোস্ট করতেছে সবাই। এই দেখেন মনির হোসেন ভাই পোস্ট করছে, আতিক হোসেন ভাই পোস্ট করছে, তারপরে সোনিয়া শাহিন পোস্ট করছে, এরপরে শিহাব হোসেন পোস্ট করছে। এবার পোস্ট তো কিন্তু অনেকেই পোস্ট করে, আমি করতেছি না, আমিও করছি। আবার দেখেন এই গ্রুপে যে 59,000 মানুষ আসছে, এতে কি শুধু আমার অবদান না, আরো যারা পোস্ট করতেছে অনেকের পোস্ট ভাইরাল হচ্ছে। এমন হয়েছে আমাদের একটা পোস্ট 5 মিলিয়ন রিচ পাইছে, 50 লাখ রিচ পাইছে সে, এই 14,000 শেয়ার, এমনও কন্টেন্ট আছে। তার মানে আমার গ্রুপটা ওই লোকের কারণেই কিন্তু ভাইরাল হয়েছে, আমি করি নাই, কিন্তু আমার কারণে হয় নাই। মানে এই 59,000 মানুষ আসার পেছনে কিন্তু আমার, যেমন আমাদের প্রতিদিন দেখবো যে 1000 খানেক রিকোয়েস্ট জমে থাকে। দেখি গ্রুপে বয়স অনেক, আমরা গ্রুপটা রিসেন্টলি আবার অ্যাক্টিভ করছি, ইনঅ্যাক্টিভ ছিল গ্রুপটা। যেমন ধরেন তার সাথে হ্যাঁ হ্যাঁ ওটা পাবলিশ হয়ে গেছে। আচ্ছা এটা বিশেষ করে দিই, বুঝছেন, আমরা গ্রুপ হচ্ছে একটা কমিউনিটি, যেখানে আপনি না, আপনার ওই গ্রুপের মেম্বাররাও পোস্ট করবে।
তারাও পার্টিসিপেট করবে, গ্রুপটাকে তারাও এনগেজ করতে হেল্প করবে, তাদের কন্টেন্টও ভাইরাল হবে। সো এটার কমিউনিটি বেসিক্যালি। আর পোস্ট করতে পারেন, গ্রুপ আপনার আনসার দিয়ে দিবে, গ্রুপের মেম্বার আনসার দিবে। সো এটা হচ্ছে বেসিক্যালি কমিউনিটি, যেখানে অনেক মানুষজন থাকবে, সবাই পার্টিসিপেট করবে। আর পেজ তো আপনার পার্সোনাল জায়গা, আপনার মানে গ্রুপ হইলেও ভাই একটা কফি শপ, সবাই আড্ডা দিতে পারবেন। আর এটা হলো আপনার বেডরুম, আপনি আর কারো কোনো অধিকার ওখানে নাই। পার্সোনাল গ্রুপটা এটা হচ্ছে আমার থেকে কি ক্ষেত্রে লাভ? কোনটা, কোন গ্রুপ? এই যে ধরেন এই যে গ্রুপটা, আচ্ছা এটা তো সবাই আচ্ছা, প্রথম কথা হইলো এই গ্রুপটা যখন আমি যে শুরু করছিলাম, গ্রুপটা শুরু করছিলাম মেবি 2018 সালে, 18তে আমি শুরু করছিলাম, আমার খেয়াল নাই। গ্রুপটা আমি শুরু করছিলাম 18 সালে। তো এই গ্রুপ শুরু করার আমার যেটা উদ্দেশ্য ছিল সেটা হইলো মানে একটা মার্কেটিং এজেন্সি লঞ্চ করা ছিল আমার উদ্দেশ্য। এটা ছিল আমার উদ্দেশ্য। তো গ্রুপটা যখন আমি শুরু করছি, শুরুতে আমি এখানে কিছু কন্টেন্ট দিতাম শুরুতে। সো মানুষজন শুধু আমাকেই চিনতো যে এই গ্রুপের মালিক হইলো অমুক। এবং আমি এখানে কি করতাম, আপনি যখন শুরু করবেন মানুষ আপনাকেই চিনবে। আমি তো অ্যাক্টিভ না এখানে, আমি অত কানেক্টেড না। এমনি এটা অটো চলতেছে, এমনি মানুষ পোস্ট করে, আমি অ্যাক্টিভ না। তো মানে আমার ক্ষেত্রে যেটা হয়ে গেছে, মানে গ্রুপে অ্যাক্টিভ হওয়াটা আমার জন্য ডিসঅ্যাডভান্টেজ। কেমন? মানে একটা গ্রুপে কারা আসে, একটা গ্রুপে তারা আসে যারা বেসিক্যালি শিখতে চায় না। দুই ধরনের মানুষ আছে, একটা যারা শিখতে চায়, আরেক ধরনের মানুষ আছে যারা নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং করতে চায়, তার উপরে উঠতে চায়। সো আমি ফিল করি আমি এখন অ্যাটলিস্ট ওই স্টেজ থেকে উপরে চলে গেছি, যেটা গ্রুপে পোস্ট করে করে আমাকে মানুষ চেনাইতে হবে, এখানে আমি অ্যাক্টিভ না আর কি। বাট আমাদের গ্রুপটা রাখছি আমরা, চলে, আমাদের অনেক স্টুডেন্টও অনেক পোস্ট টোস্ট করে এখানে। তো আপনি যখন কন্টেন্ট ঢালা শুরু করবেন, এই গ্রুপে কিন্তু আপনাকেই মানুষ চিনবে অ্যাজ এন অ্যাডমিন। আপনি কিন্তু তখন অ্যাডমিন, আপনিই মালিক। এবং আপনার পোস্টগুলো হবে এরকম যে এই চলেন আজকে সবাই একটু আড্ডা দিই, রাতের 10টায় সবাই আমরা অ্যাক্টিভ থাকবো, আমরা আজকে আড্ডা দিব। একটা পোস্টের ভেতরে শুধু কমেন্টে কমেন্টে আড্ডা দিবেন। এমন হতে পারে যে আপনারা আমার কাছ থেকে কী জানতে চান প্রশ্ন করুন, আমি আনসার দিব। এনগেজ করা আর কি, আপনি আপনার যে প্রোডাক্ট সেল করতেছেন ওই প্রোডাক্ট রিলেভেন্ট ইনফরমেশন প্রোভাইড করবেন, প্লাস হচ্ছে গ্রুপটাকে এনগেজ করবেন, তাহলে মানুষ আপনাকে ওই ইয়াতে চেনা শুরু করবে। দেন আপনি ওখানে আস্তে আস্তে বিভিন্ন গল্প লিখবেন, গল্প লিখতে 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 নিচে আপনার পেজ মেনশন দিয়ে দিবেন। ধরেন কথার কথা যে একটা আহ, এই রেশমি পোকা থেকে কি শাড়ি যেন, কি সুতা যেন হয়, রেশমি সুতা, ওটা থেকে কি শাড়ি হয়, মসলিন না জামদানি হয় মেবি, শিওর না, না না জামদানি, মসলিন শাড়ি, রেশমি পোকা থেকে মসলিন শাড়ি হয়। কথার কথা, জামদানিতে আসেন, যে আপনি জামদানি বিক্রি করেন, জামদানির তো একটা গল্প আছে। আপনার শাড়ি কিনতে অনেক ইন্টারেস্টেড না, বা জামদানি গল্প শুনতে ইন্টারেস্টেড, আপনি জামদানির গল্প বললেন, গল্প যে এই হলো জামদানি শাড়ি, এই হলো 19 শতকে, এই শতকে জামদানির উৎপত্তি, এনতেন হাবে যাবি। এরপর আপনি আস্তে করে আপনাকে মেনশন দিয়ে দিলেন যে আমাদের জামদানি শাড়ি সকল কালেকশন থেকে নিজের গ্রুপে জামদানি শাড়ি নিয়ে আসলে সেই পড়াশোনা করবে যারা সেই ইন্টারেস্ট আছে জামদানিতে। দেন ওখান থেকে সে হয়তো ক্লিক করে ঢুকে গেল আপনার ইয়ার ভেতরে, পেজের ভেতরে, ওখান থেকে অডিয়েন্স পেয়ে গেলেন। এইভাবে আপনি অডিয়েন্স বের করতে হবে গ্রুপের ভেতর থেকে। হ্যাশট্যাগ দিয়ে কেন দিবেন, আপনি ডিরেক্ট পেজই মেনশন দিবেন। এটা তো আপনার গ্রুপ, এটা তো আর অন্যের গ্রুপ না। হ্যাঁ, আপনি পেজ মেনশন দিবেন, লিঙ্ক কেন দিবেন, পেজ মেনশন দিবেন। ফিরে আসে, গ্রুপ তো আর ওরকম ফিরে আসে না। এটার জন্য কি 100% আসে, কেন আসবে না, 1000% আসে, কেন আসবে না? প্রোফাইল, অ্যাড, এই যে গ্রুপ, প্রোফাইল, অ্যাড, পেজ, আমি যে বিভিন্ন গ্রুপে পোস্ট করলাম, মানে ভিডিও দিলাম, এই যে গ্রুপ। ভিডিও তো আমি টার্গেট করতে পারবো না, অন্যের গ্রুপ আপনি কেন টার্গেট করতে পারবেন? না? আমার ভিডিও দিলাম, গ্রুপের সাথে অ্যাডের কোনো সম্পর্ক নাই, অ্যাড হচ্ছে অনলি পেজে। গ্রুপে আমি অ্যাড লাইভ এই যে গ্রুপ, তো আসে না, এটা আরেকটা, এটা আমার অস্তিত্ব নেই এখানে। ওই যে আমাকে দিয়ে জয়েন, এটা সাজেশনে আসছে আমার, এই গ্রুপটা আমাকে সাজেস্ট করছে ফেসবুক। কেন সাজেস্ট করছে? আমার এলাকা এটা,
ওর কাছে আমার জিওগ্রাফিক ইনফরমেশন আছে এবং আমি ভেরি রিসেন্টলি এই টপিক নিয়ে কথাবার্তা বলতেছি আমার বাসায়, যে আমাদের ওই আমার যে এলাকা ওই এলাকা থেকে তাসনিম যারা দাঁড়াইছে, এবং আমি খুব এটা নিয়ে কথা বলতেছি আমার বাসায় যে এই আমি এলাকার ভোটার হইলে আমি তাসনিম যারাকে ভোট দিতাম, আর আমি এলাকার ভোটার না। হয়তো ওই ওই জায়গা থেকে ফেসবুক আমাকে সাজেশনে পাঠাইছে। না আমি বাসায় কথা বলি আর কি, এই যেমন ধরেন এই যে গ্রুপ, আলাদিনই তো গ্রুপ আসে, পোস্ট গ্রুপ পেজ সবই আসবে মিলাই মিশাই, পোস্ট গ্রুপ অ্যাড সব কিছুই আসবে, পেজ পোস্ট গ্রুপ অ্যাড সব কিছুর কম্বিনেশনই আপনার ফিট। তাহলে বুঝলেন সেলস ফানেল হলো আপনি এইভাবে, আপনার অত কিছু বোঝার দরকার নেই, এটা হু মফু বফু হাবি জাবি এত কিছু আপনার বোঝার দরকার নেই। আপনি শুধু একটু বোঝেন ভাই, আমার ভাই বাংলাদেশে 2 কোটি মানুষ, সরি এই বাংলাদেশে 20 কোটি মানুষ, আমার অডিয়েন্স আছে এই প্রোডাক্টের 20 লাখ, আমার কাজ হইলো অ্যাড চালানো, যেহেতু সেলস ফানেল বানাবো, প্রোডাক্ট বেচবো না, একটু এনগেজিং কন্টেন্ট বানাবো, এগুলোকে আমি ভিডিওতে পাঠাবো, টার্গেট দিব এদেরকে, যারা দেখবে এরাই আমার সেলস ফানেলেড হয়ে গেছে। বলেন বুঝি না বুঝি নাই? যারা আপনার ভিডিও দেখলো সেটা এনগেজমেন্ট অ্যাড থেকে হোক আর আপনার সেলসের ভিডিও হোক, যাই হোক, আপনার ওয়েব ভিজিট করলো, আপনার পেজ ভিজিট করলো, এরা কারা? আপনার স্পেসিফিক প্রোডাক্টের ইন্টারেস্ট রাখে তারাই, ব্যাস। এতে সবাইকে নিয়ে একটা কাস্টমার অডিয়েন্স বানান, একটা লুকেলাইক অডিয়েন্স বানান, হয়ে গেল। কাস্টমার অডিয়েন্স আছে ধরেন আপনার 10,000, এখান থেকে লুকেলাইক হয়ে যাবে আরো 10 লাখ, 10,00,000 মানুষ যারা আপনার নিশ আপনার বিজনেসের সাথে কানেক্টেড। এবার আপনার অবজেক্টিভ হবে এই 10 লাখ মানুষকে কিভাবে আপনার সাথে কানেক্ট করা যায়। এবার আপনি এদেরকে বারবার আপনার এডুকেশনাল কন্টেন্ট, এন্টারটেনিং কন্টেন্ট প্লাস সেলস কন্টেন্ট পাঠাতে থাকেন, এরা হচ্ছে আপনাকে চেনা শুরু করবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, ভাই 10 লাখ মানুষ বাংলাদেশে আপনার চিনলে আর কি লাগে আপনার? তো শুধু 10 লাখ মানুষ না, অ্যাকচুয়ালি যেহেতু কাস্টমার অডিয়েন্স তো আর শুধু এখানেই শেষ না, এটা যত দিন যাবে আরো বড় হইতে থাকবে এবং মানুষ আরো ঢুকতে থাকবে, এবং এই একটা জায়গাকে আপনি বারবার আপনার কন্টেন্ট দেখেন, ঘুরে একই কন্টেন্ট না, প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কন্টেন্ট বানান, পাঠান, বানান পাঠান, বানান পাঠান, দেখতে 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 এরাই আপনাকে আপনার ফ্যান বেজ হয়ে যাবে, এটাই আপনার সেলস ফানেল, এটাই আপনার সেলস ফানেল। জাস্ট এদের কাছে আপনি অ্যাপ্রোচ করবেন, ভাই তোমাদের কাছে বিক্রি করবো, এর বাইরে আমি আর যাবো না, বা তোমাদের কাছে স্পেশালি বিক্রি করবো, প্লাস বাইরে তো আমি অ্যাড চালাই দিয়েই থাকবো। তো সেলস ফানেল যারা বানাবে তাদের একটু আলাদা পয়সা খরচ করা মাইন্ডসেট থাকা লাগবে। আর সবাই তো আসলে ধরেন আমরা শুরু করছি সেই 2018 সালে, এখন 18 সালে তো আর 18 সালে শুরু করে তো আর 19 সালেই মানুষ চিনে ফেলে নাই, সময় লাগছে 23-24 সালে এসে হয়তো নোটিস করছে। এই সময়টা আপনার আছে কিনা? নাই। দিন এখন ওইরকম না যে আপনি 5 বছর অপেক্ষা করবেন, 5 বছরে আপনাকে টপকায় কত, কারণ এখনকার মানুষ স্মার্ট, সবার কাছে ইনফরমেশন আছে। আমাদের সময় ভাই সবাই ছিলাম আমরা গাধা, কারণ কোনো ইনফরমেশন নাই, ভালো মতো ইন্টারনেটে যায় দেওয়া না ওই সময় মানুষ, ইনফরমেশন ছিল না। এখন তো তখনকার মতো এখনের মতো আর এত ইউটিউব চ্যানেল আছে তখন ছিল না, বা এত খালিদ ফারহান তখন ছিল না। এখন আপনারা যেভাবে ইনফরমেশন পান, না আপনার বাচ্চার মতো আর কি ভাই, আপনি ছোটবেলায় এসে দেখছেন সাদা কালো টেলিভিশন, এই তো আপনার জেনারেশন চিন্তা করেন না, আপনি দেখছেন কি সাদা কালো টেলিভিশন, আমি দেখছিলাম ভিসিআর, চিনেন? হ্যাঁ ভিসিআর, ওই ক্যাসেট প্লেয়ার, পেদা দিয়ে কুটকুট কুটকুট কলম দিয়ে পেঁচাই পেঁচাই টানতাম, রিওয়াইন্ড বাটন কাজ করতো না আমার, কলম দিয়ে গুতে 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 দিয়ে আইয়ুব বাচ্চুর এই গানটাই শুনতে হবে, আবার গুতাইতাম গুতাইতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাড়া পাওয়া যেত ভিসিআর, আপনাকে প্রতি শুক্রবারে ভাড়া আনতাম, ওই যে ইয়ার সালমান শাহের সিনেমা দেওয়ার জন্য ভাড়া আনতাম ভিসিআর আগে। তো এটা ছিল আমাদের জেনারেশন। আমার মেয়ে তো ভাই এখনই ম্যাকবুক চাপে, সে এখন আইফোন ছাড়া ফোনই ধরে না, সে এখন এই ডরিমন, সে এখন ওই যে ইয়া দেখে কোকোমেলন দেখে আইফোনে বসে বসে। আর তার যখন কোকোমেলন চলে, ও আমার অফিসার ছিল গত 6 তারিখ, এখানে বিনব্যাগ দিয়ে বসাই দিছি, এখানে কোকোমেলন চলতেছে, টাকায় আছে। জেনারেশন ওরা হচ্ছে এরকম, এটা হলো আলফা, আমার হলো আলফা। এখন তো আবার নেক্সট জেনারেশন আছে বেটা, এই যে 15-20 দিন আগে ঘোষণা দিচ্ছে নেক্সট জেনারেশন বেটা, আমি হলো আলফা। তো জেনারেশন চেঞ্জ হয়ে গেছে। তো ওর বয়স এক্স্যাক্টলি 17-18 মাস চলতেছে।
18 মাস মানে 1 বছর 6 মাস 1.5 বছর। সো ওই সময় নাই যে আপনি আপনি যদি 5 বছরের অপেক্ষা করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার আমার মেয়ে আপনাকে ক্রস করে ফেলবে। তা ওকে ও ও আজকে থেকে আর 3-4 বছর পরে ওকে আমি অলরেডি ক্যামেরা নিয়ে আসবো, এই 3-4 বছর বয়স থেকেই। কোনো ইচ্ছা আছে কোডিং বা এই টাইপের কোনো একটা স্কিল করা আর কি, এখন থেকে আমাকে ক্যামেরা নিয়ে আসবো। তো গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি 5 বছরের চিন্তা করলে আমার মেয়ে আপনাকে ক্রস করে আপনার আগেই সে দেখবেন যে আরো বেশি ফ্যান ফলোয়ার পেয়ে গেছে। তো ওই সময় নাই, এখন টাকা ঢালতে হবে, ওই সময় নাই। ওকে, তাহলে বোঝা গেল ফানেল। এর থেকে অনেক বেশি কিছু আপনার বোঝার দরকার নেই আসলে। এডিটিং এটা একটা ক্লাস আমরা দিয়ে দিব আলাদা। আচ্ছা, অর্ডার হওয়ার পর কি করবেন? অর্ডার হওয়ার পর আচ্ছা কয়েকটা কনসেপ্ট শেয়ার করি। অর্ডার হয় কিভাবে, কি হয় হাবি যাবি। আসলে লেভেলিং আচ্ছা, প্রথম কথা হইলো কিছুই না, আপনি যখন মেসেঞ্জারে চ্যাট করে কারো কাছে বিক্রি করবেন, যার সাথে চ্যাটিং হয়েছে এই পাশে দেখবেন ডাটা শেয়ার একটা অপশন আছে, ডাটা শেয়ার টু শেয়ার ডাটা উইথ ফেসবুক, এটা ক্লিক করে দিবেন। এরপরে লেভেলিং চলে আসে। 2 রকমের লেভেলিং আছে, একটা প্রোডাক্টের জন্য, এটা সার্ভিসের জন্য, মানে এটা লিডের জন্য। এটা লিড, এটা অর্ডার, 2 রকমের ডাটা। আপনারটা যদি লিড হয় তাইলে এই লোকের সাথে কথাবার্তা বলছেন এবং লোকটা সলিড, জাস্ট কোয়ালিফাইড লিডটা ক্লিক করে দিবেন, দ্যাটস ইট, শেষ। আর যদি অর্ডার হয় এটা যে হ্যাঁ ও কিনছে, ওয়েট করবেন তার বাসা পর্যন্ত পৌঁছানোর জন্য। তার বাসায় যদি এটা পৌঁছায় জাস্ট অর্ডার ক্লিক করে দিবেন, দ্যাটস ইট, আর কিচ্ছু না, শুধু অর্ডার। আপনার কিছু করার দরকার নেই, কারণ এটা আমেরিকান স্টাইলে বানিয়েছে। তো আমেরিকান স্টাইলে যেটা হয় আগে পাই পেমেন্ট, আমাদের দেশে শুধু উল্টা, পেমেন্ট পেয়ে সবার শেষে, কিন্তু ওরা পেমেন্টটাকে ধরছে আগে। দেখবেন ওদের আমেরিকান স্টাইল, এরা আগে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে এরপর অর্ডার, এরপর আমরা প্রোডাক্ট পাঠাই। আর আমাদের উল্টা, এই কারণে আমরা পেমেন্টে যাবো না, আমরা যেটা করবো শুধু অর্ডার। কনভার্ট করলে হবে একই কথা, কারণ আমি যে কোনো একটা ইনফরমেশন তারা দিবেন, যে কোনো একটা, কারণ ওর সাথে আমাদের ম্যাচ করে না, ওর স্টাইল ম্যাচ করে না, এই কারণে অর্ডার বা কমপ্লিট যে কোনো একটা দিলে হবে। ওটা যদি দিয়ে দেন তাহলে ফেসবুক ও কত টাকার প্রোডাক্ট অর্ডার করছে এটাও জানতে পারবে। এমন হচ্ছে এই কে 1800 টাকার প্রোডাক্ট অর্ডার করে, কে 5000 টাকার, এটার উপর বেস করে পরের অর্ডার সে সাজাবে, এআই সাজাবে। আর কিছু না, সিম্পল জিনিস এগুলো, এত কমপ্লেক্স করার কিছু নাই। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হইলো, ধরেন ফেসবুক অ্যাডস ট্যাডস শেখার পর যে প্রবলেমটা সবাই ফেস করে সেটা হইলো মানে এরপর কি করব, এটা সবথেকে বড় সমস্যা। আর আমাদের ইন্ডাস্ট্রিটা একটু ডিফারেন্ট টাইপের ইন্ডাস্ট্রি। গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রি হইলে আপনি কি করতেন, কালকে থেকে ডিজাইন করা শুরু করতেন, বিভিন্ন গ্রুপে সে ডিজাইন শেয়ার করতেন, ওখান থেকে দেখতেন ক্লায়েন্ট চলে আসতো আপনার কাছে। ডিজাইন ভালো হইলে ক্লায়েন্টই আপনাকে নক করতো যে ভাই এরকম ডিজাইন আমার চাই। যদি আপনি এডিটর হইতেন তাহলে আপনি এডিটিং ক্লিপ কালকেই শেয়ার করে এটাকে আপনি শো অফ করতে পারতেন। বাট ডিজিটাল ডিফারেন্ট জিনিস, এখানে শো অফ করার জায়গাটা খুবই কম। এখানে শো অফ করার জায়গায় অনলি একটা রেজাল্ট, 500 খরচ করে 5000 সেল আনতে পারছি, রোয়াস হচ্ছে 10, রোয়াস 10, এটা হইলো শো অফ করার জায়গা। মানে কি একটা স্ক্রিনশট, যে এই যে 500 খরচ করে বা 5000 খরচ করে 50,000 আনছি, 50,000 খরচ করে 5 লাখ আনছি, এই যে দেখো স্ক্রিনশট, এবং এটা আনতে কি কি প্ল্যান করছিলাম আমি, কিভাবে ক্যাম্পেইনটা সাজাইছিলাম। তার মানে এই সুযোগ আপনি পাবেন মাসে 2 বার। তাও যদি রোয়াস আসলেই ভালো রোয়াস আসে, এভারেজ রোয়াস হলে তো আপনি দেখানোর কিছু নাই। অথবা করতে পারেন কি স্ক্রিনশট বানাইতে পারেন, এছাড়া কোনো অপশন আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে নাই। আর আরেকটা হইলো আপনি কন্টিনিউয়াস ভ্যালু অ্যাড করতে পারেন, নট শো অফ, ভ্যালু অ্যাড। বিভিন্ন টপিক নিয়ে আপনি অলওয়েজ ডিসকাশন করতে পারেন, ওখান থেকে আপনার অথরিটি তৈরি হয়। আপনি হয়তো এই জীবনে কোনোদিন কাজ করেন নাই, হয়তো। আমার এক পরিচিত মানুষ আছে, আমি নাম বলবো না, তো এই বান্দা এই জীবনে কোনোদিন বিজনেস তো করে নাই ডেফিনেটলি, তো বিজনেস তো করে নাই, তো গ্যারান্টি ও কোনোদিন জীবনে বিজনেস করে নাই। ছোট ছেলে, লাইক ধরেন 23-24 বছর হবে বয়স, চিকনা চাকনা। তো
এই আজকে থেকে বছর খানেক আগে আমার সাথে যোগাযোগ করছিল যে ভাই এরকম এরকম আমি এই একটা প্ল্যাটফর্ম লঞ্চ করতে চাই যেখানে আমি এই এই জিনিসগুলো করব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। তো বলে ভাই আপনার একটু হেল্প লাগবে, আমার আপনি আমাকে একটু প্রমোট করতে হবে। তো আমি বললাম ভাই দেখেন আমি তো আসলে মানে প্রথমত আমি আপনাকে প্রমোট করার আমি কেউ না, আর দ্বিতীয়ত আসলে আপনার সম্পর্কে আমি কনফিডেন্ট না, মানে আপনি কে কি করেন আদৌ আপনার কতটুকু কোয়ালিটি আছে, আমার আমার কনফিডেন্সের অভাব আছে, আমি আপনার কাজ দেখি নাই কখনো। তো আমি আপনাকে প্রমোট করতে হয়তো পারবো না। আমি যেটা পারবো না আমি না বলে দিই। তো সেম উনি আবার সাব্বির ভাইয়ের কাছে গেছে, সাব্বির ভাই লার্নিং বাংলাদেশ। তো সাব্বির ভাইও সেম, উনিও ওইভাবে আসলে অতটা রেসপন্স করে নাই। তো যেই ছেলের আমার প্রমোশনের দরকার পড়ছে আমি তাকে মেনশন দিয়ে বলে দিতে হবে যে ও এই কাজটা করে, মানে যার ওই যোগ্যতাটুকু নাই, সে এখন ধরেন মানে ওর কোনো নিজের কোনো অস্তিত্ব নাই, ও বিভিন্ন গ্রুপে 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 গিয়ে যে মেন্টরশিপ ট্রেনিং, ও একজন বিরাট উদ্যোক্তা, বিরাট এই সেই। আচ্ছা, এর মাঝখানে আবার আর কিছু কেস আছে। কেস হইলো এই বান্দা আছে এদিকে ব্যবসা ট্যাবসা এই টাইপের জিনিসপত্র ট্রাই করছে, ট্রাই করে দেখে জমে নাই, এরপরে করছে কি একটা চাকরি নিছে একটা আইটি কোম্পানিতে, নাম বলতেছি না, একটা আইটি কোম্পানিতে একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি নিছে, জবে ঢুকছে। আমার পয়েন্ট হলো ভাই তুমি যদি এইদিকে সাকসেসফুল হও তোমার তো জবে ঢোকার কথা না, তো জবে ঢোকার কথা না। এবং সে ওই কোম্পানির সাথে আমাকে আবার কানেক্ট করাইছে, মিটিং অ্যারেঞ্জ করছে, মিটিং অ্যারেঞ্জ করে বলছে যে ভাই এই কোম্পানির প্রমোশনের কাজ আপনার করতে হবে বা এই 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 এই। তো আমি বলছি ভাই আমি অ্যালাইন না, আমি করব না। তো আমি করি নাই, আমি ওর সাথে অ্যালাইনই হই নাই, কারণ ওর উপরে আমার ডাউট আছে, আমি অ্যালাইনই হই নাই। এই ছেলে হচ্ছে এখন চ্যাংরা ছেলে, বুঝছেন, এই এখন হচ্ছে মেন্টরিং করে, মেন্টরিং নিয়ে কথাবার্তা বলে, হাবি জাবি হ্যান ত্যান। তো এরকম মানে কি বুঝাইলাম, ওই যে মানে সামহাও একটা জায়গায় একটা জিনিস নিয়ে আপনি কথা বলতে 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 এটা অথরিটি তৈরি হয়ে যায়। মানুষ ফিল করে যে না উনি মনে হয় অনেক কিছু জানে, বাট আপনি হয়তো ব্যাকগ্রাউন্ডে কিছুই করেন না, বাট মানুষ মনে করে যে করে, অথরিটি তৈরি হয়ে যায়। সো আমার সাজেশন হলো ডেফিনেটলি কিছু তো করবেনই আপনারা, না করে তো বলার আসলে কোনো দরকার নাই। বাট নাও যদি করেন, আপনি যা শিখতেছেন তা পাবলিশ করা শুরু করেন, যে আমি শিখছি গতকালকে এরকম একটা সেশন থেকে আমি এটা শিখছি। শুরুতেই বলার দরকার নেই, শুরুতে আপনি অথরিটির সুরে বলেন, লাস্টে জিনিসটা মেনশন করে দেন যে আমি এখনো লার্নিং এর মধ্যে আছি, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সিম্পল। আপনি একটা যা শিখছেন তাই লিখেন, লিখে কথা কথায় রোয়াস বললাম। আমার এখনো মনে আছে 2018 সালে আমি ঢাকা শহরে প্রথম আসছি, আমি তখন অত স্মার্ট না, পুরো আনস্মার্ট খ্যাত। তো একটা বিজনেস কেস কম্পিটিশনে গেছিলাম, ওখানে কম্পিটিশন থেকে বের হওয়ার পর দেখলাম যে একজন ওরা ডিসকাস করতেছে আর কি যে কিভাবে করছিস, ও দেখাচ্ছে আমি দিছি আর ও আই এত এত দেখাইছে সে কেসের মধ্যে। আমি জানো কি রে, রয় আবার কি, রয়টা আবার কি। তো আমি আবার গিয়ে আমার যে পার্টটা তাকে বললাম, আমি দোস্ত এরকম এরকম ওদেরকে দেখলাম ওরা কি রয় ফয় কি জানি দেখাইছে কেসের মধ্যে, রয়টা কি। তো আমার ফ্রেন্ড আমার খুব আনসার দিতে পারে নাই। ওই পরে আমি পড়াশোনা করতে করতে আসতে জানলাম আচ্ছা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, পরে এগুলো পরে বুঝছি। 17-18 সালে তো আমি তো বাচ্চা ছেলে আর কি। তো সেম আপনিও যদি বাচ্চা ছেলে মনে করেন তো আপনি বিভিন্ন কমিউনিটিতে কথাবার্তা বলেন, বাট নিচে ছোট করে লিখে দিবেন যে আমি এখনো প্র্যাকটিস মোডে আছি, ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, বা আমি নিজে যা শিখতেছি তাই আপনার সাথে শেয়ার করতেছি। যদি আমার লেখা আপনার উপকারে আসে নিজে হ্যাশট্যাগটা ফলো করতে পারেন, ওই হ্যাশট্যাগের আন্ডারে আরো অনেক কন্টেন্ট থাকবে আপনার। হ্যাশট্যাগের গল্প তো বলছি আগে, এইভাবে হচ্ছে আপনার অথরিটি ক্রিয়েট করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে ওই যে কি করব, নাম্বার 1 খুব ভালো হয় যদি ইন্টার্নশিপ করতে পারেন, এর উপর কোনো কথাই নেই। যদি ইন্টার্নশিপ করতে পারেন এটার উপর কোনো অপশনই নাই, নাম্বার 1। এবং বাংলাদেশে অনেক বিজনেস আছে আপনাকে ইন্টার্নশিপ করাবে, অনেক বিজনেস। যেমন ধরে দিন আমার কাছে আপনাদের ব্যাচ পড়তো আপনারা, ব্যাচ 3 এর একটা ছেলে আসছে, ফারুক ফারুক হোসেন নাম ছেলেটার, ও থাকে হচ্ছে আবদুল্লাপুর। তো আমার কাছে আসছে এই প্রশ্ন নিয়ে যে বস এখন কি করব বুঝতেছি না। তাই বললাম ভাই নাম্বার 1 কাজ হলো শিখছেন। নাম্বার 2 এটাতে প্র্যাকটিস করা, দেন কাজে নামা। এখন শিখছেন ভালো কথা, প্র্যাকটিস করতে হবে। কোথায় প্র্যাকটিস করবেন? বেস্ট অপশন হলো ইন্টার্নশিপ। তো আমার কাছে অলরেডি অনেকে ইন্টার্ন চায়। তা আমার ইনস্টার মনে পড়ছে এক ভাই ইন্টার্ন চাইছিল, ওনার অফিসটা উত্তরাতে, নগদে ফোন দিছি, বললাম যে ভাই একটা ছেলে আছে ভালো ছেলে,
বিশ্বস্ত লয়াল আছে ছেলেটা, আমার কাছে আসছে, আপনি বললে আমি পাঠিয়ে দিব, আপনি ওকে জাস্ট আপনার অ্যাটলিস্ট ওর হাত খরচের টাকাটা দিয়ে দিন, আসা যাওয়া গাড়ি ভাড়া দিয়ে দিন, তাহলে ও খুশি, বসে ভাই পাঠিয়ে দেন। পাঠিয়ে দিয়েছি, ইনস্ট্যান্ট ওকে রেখে দিয়েছে ইন্টার্ন হিসেবে, 4 মাসের জন্য রেখে দিয়েছে। তাহলে এই ছেলে ওইখানে 4 মাস থেকে একটা এনভায়রনমেন্ট পাবে, একটা অফিস এনভায়রনমেন্ট পাবে, টিমের সাথে কীভাবে কোলাবোরেশন করতে হয়, কীভাবে কাজ হয়, এবং নিজে ক্যাম্পেইন করে করে এগুলো আরেকজনের টাকা বাস দিয়ে সে শিখবে। সে কিন্তু পারে না, তার মানে আরেকজনের উপর ট্রায়াল করে করে সে শিখবে। তো ও জানে ও পারে না, বাট নিয়ে গেছে, নিয়ে শিখায়ে ওর হয়তো 1 মাস 1 সপ্তাহ 10 দিন সময় লাগবে ওকে শিখাইতে, বাট এরপর 3.5 মাস ওর থেকে একটা ফ্রি সার্ভিস পাইলো, যেটাকে ছেলে নিলে ওর অ্যাটলিস্ট 60,000 টাকা খরচ হতো। অনেক মানুষ আছে যারা আপনাকে ইন্টার্নশিপ দেওয়ার জন্য বসে আছে, শুধু গ্রুপে গ্রুপে পোস্ট করেন যে আমি এরকম অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায় আমি এত মাসের কোর্স করছি, আমি এটা এটা পারি, এই জায়গায় আমার দক্ষতা আছে, কনফিডেন্স আছে, আমি পারবো। সো আমি একটু একটা বিজনেসে, আমি নিজে বিজনেসে যাওয়ার আগে আমি চাচ্ছি কোথাও ইন্টার্নশিপ করে আর একটু ভালোভাবে শিখতে, আর একটু কনফিডেন্স গ্রো করতে। অনেক মানুষ দেখবেন এখানে আপনাকে ইমেল আইডি দিয়ে বলবে যে সিভি পাঠান, 10টা জায়গায় সিভি পাঠান, 2 জন কল দিবে, একটা জায়গায় ইন্টার্নশিপ হয়ে যাবে। 4 মাস কাজ করেন, দেখবেন যে আপনার কনফিডেন্স চলে আসছে। এটা হলো ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হলো ইন্টার্নশিপ করতে ইচ্ছা করতেছে না ভাই, নিজের মতো কাজ করব, তাইলে আমার সাজেশন হলো ড্রপ শিপিং। অনেক ড্রপ শিপিং কোম্পানি আছে, গুগল সার্চ করেন, এখনই পেয়ে যাবেন ড্রপ শিপিং বাংলাদেশ লিখে সার্চ করেন, অনেক ড্রপ শিপিং কোম্পানি আছে। এরা আপনাকে, যেমন এখন শীতকাল চলে, অনেক ড্রপ শিপিং কোম্পানি আপনাকে এখন যেটা করবে, তাদের যত হুডি আছে সব হুডির ছবি পাঠিয়ে দিবে। এবার আপনি ভাই একটু পড়াশোনা করেন, মিড জার্নি কেমনে কাজ করে, চ্যাটজিপিটি বা জেমিনাই দিয়ে কিভাবে একটু এডিট করতে হয় শিখে, এই ছবিগুলোকে আপনি আপনার মতো করে ডিজাইন করে নেন। হুডি ঠিক থাকবে, ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড সব পাল্টে আপনি আপনার মতো করে কন্টেন্ট বানায় একটু, বা এআই দিয়ে কন্টেন্ট বানানো যায়, এআইকে ছবি দিবেন, সে আপনাকে প্রম্পট ঠিক মতো দিতে পারলে সে আপনাকে পুরো ভিডিও বানিয়ে দিয়ে দিবে। নিয়ে আপনি অ্যাড চালাই দেন, অ্যাড চালাই দিলে এবার দেখবেন যে ডেইলি 2-4টা অর্ডার তো আসবেই, মেসেঞ্জার হোক বা অথবা একটা ল্যান্ডিং পেজ বানিয়ে সেখানে চালাই দেন। আসলে আপনি যেটা করবেন, ওরে অর্ডারটা পাঠিয়ে দিবেন, ও কী করবে, অর্ডারটা ডেলিভারি করে টাকাটা নিয়ে আসবে, টাকাটা এনে সে ধরেন 400 টাকার হুডি আপনি বিক্রি করছেন 900 টাকায়, সে 400 রেখে দিবে, 500 আপনাকে দিয়ে দিবে। আবার আপনার অ্যাড চালায়ে অর্ডার আনতে হয়তো 400 টাকা চলে গেছে, তাহলে আপনার 100 টাকা লাভ থাকবে। যদি 600 টাকা যায়, 100 টাকা লস যাবে, 500 হইলে সমান সমান। আপনার উদ্দেশ্য শিখা, সো ঢালতেও হইতে পারে যে আপনার অর্ডার আনতেই 600 চলে গেছে, তাহলে 100 টাকা লস, বাট এটা লস না, এটা হচ্ছে কি শেখার পেছনে আপনি ইনভেস্ট করলেন। এলো সেকেন্ড অপশন, যে আপনি এভাবে ড্রপ শিপিং করেন। আর 3 নম্বর যেটা অপশন আছে সেটা হলো ভাই ব্রাদার কারা আছে, দেখেন আমাদের এখানে ব্যবসায়ী কারা আছে, ভাই রিয়েল এস্টেট ব্যবসা আছে, ওনারা একটা চালাতে হয়, ভাই টাকা পয়সা লাগবে না, খালি অ্যাড অ্যাকাউন্টটা খুলে দেন, যত ট্রায়াল অ্যান্ড এরর করে আমি আপনাকে ভালো ভালো লিড এনে দিচ্ছি, নিয়ে নেন ভাইয়ের ব্যবসার দায়িত্ব কেউ একজন। এভাবে আপনারা ভাই ব্রাদার কারা আছে খুঁজে বের করে, এই যে আপুর আছে, আপুরটা কেউ একজন নিয়ে নেন। তো খুঁজে বের করে আপনি 4 মাস এখানে সার্ভিস দেন, 1 মাস সার্ভিস দেন, 2 মাস সার্ভিস দেন, দিয়ে আপনি লার্নিংটা কমপ্লিট করেন। তো এই হলো বেসিক্যালি স্টেপ। আর যারা ব্যবসাপাতি করবেন তারা তো ডেফিনেটলি নিজের ব্যবসাতেই ফোকাস থাকবেন। তবে যারা ব্যবসায়ীদের জন্য সাজেশন হইলো, আপনি শিখছেন খুবই ভালো কথা, এটা খুবই ভালো জিনিস, কারণ আপনি নিজে যদি যেগুলো প্রপারলি না জানেন, আপনার টিমকে আপনি প্রপারলি গাইড করতে পারবেন। তো আপনার মাস্ট শিখতে হবে এটা, নইলে আমি গার্মেন্টসের ব্যবসা শুরু করে দিতাম, লোক রেখে আমি গার্মেন্টসের ব্যবসা করতাম। আমি গার্মেন্টসের ব্যবসা করলে যেটা হবে সেটা হলো, প্রতি ফিট বা প্রতি গজ কাপড়ে আমার থেকে দেখবে 103 টাকা খাই বসে আছে, আমি জানি না। ব্যাক এন্ডে 3 টাকা আমার বেশি গেছে আমি জানি না, মাসে 3 লাখ টাকা নাই আমি জানি না, কারণ আমি কেন জানি, কারণ আমি বুঝি না। তো আমি গার্মেন্টস ব্যবসা করলে আমার আগে একটা গার্মেন্টসে গিয়ে চাকরি করা উচিত 6 মাস, সব বুঝে আসা উচিত, নিট কি, মানে ফ্যাব্রিক কত রকমের হয়, যা আছে আর কি, ওভেন কি, নিট কি, প্রোডাকশন কেমনে চলে, কখন বন্ধ হয়, কারেন্ট কেমনে ম্যানেজ করে, অনেক কিছু শেখার আছে। সো সাজেশন হলো, আপনি শিখছেন খুবই ভালো কথা, এখন আপনি জানেন মেটা আসলে কিভাবে কাজ করে, কালকে জব সার্কুলার দেন, 10টা ছেলে আসুক, বসে ইন্টারভিউ নেন বসে বসে, আপনি এখন বুঝতে পারবেন এই ছেলের মাল আছে নাকি নাই। এতদিন আপনি জানতেন না, এতদিন সে বলতো যে ম্যাডাম আপনি তো বুস্টিং করেন, আমি তো অ্যাড ম্যানেজার, আপনি ওরে বাবা অ্যাড ম্যানেজার দিয়ে চালায়, মানে অনেক বিরাট কিছু, আপনার নলেজ নাই। এখন আপনার প্রপার নলেজ আছে, এইবার আপনাকে ধরে ধরে ইন্টারভিউ নেন, এই বলো তো তুমি আমাকে
আগামী মাসে কত কত রো আছে এনে দিবা, ও রো আছে যদি না বুঝতে আল্লাহ হাফেজ, শেষ, তুমি আল্লাহ হাফেজ। তো এবার ডিটেইলে তার সাথে আপনি ইন্টারভিউতে বসেন। তার মানে আমার এই এক ট্রেনিং আপনাকে কি করলো, একটা ভালো ছেলে ফাইন্ড আউট করার মেধা এনে দিল। এবং এই ছেলে যখন আসবে, এইবার আপনি তো জানেন জিনিসগুলো কিভাবে কাজ করে। এবার দেখেন ও যে কাজ করতেছে, ও কি ওই অ্যান্ড্রোমেডা মাথায় রেখে কাজ করতেছে, না ও ওর মতো কাজ করতেছে, ও কি ঠিকঠাক, আপনি সবকিছু জানেন, নলেজ আছে আপনার, আপনার করার দরকার নাই। প্রপারলি ওকে চেক করেন যে ও যা করতেছে এটা আপনার বিজনেসে ভালো না খারাপ। যারা ব্যবসায়ী তারা। আর যারা সার্ভিস সেল করবেন তাদের কাছে ভাই বিনীত রিকোয়েস্ট, এটা হইলো চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ থেকে বিদায় নিতে, যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, বাট আমার সাজেশন প্রথমে 1 বছর অ্যাটলিস্ট দেশে সার্ভিস দেন। কারণ আপনি আসলে আপনার একটা ম্যাচুরিটির ব্যাপার স্যাপার আছে, আপনি শুরুতেই তো আর দেশের বাইরে ডিল করতে পারবেন না, একটা ম্যাচুরিটির ব্যাপার। কারণ ওরা যখন ইন্টারভিউতে বসে, ওরা এমন এমন অনেক প্রশ্ন করে বসে যেটা আসলে আপনার পার্সোনালিটি টেস্ট করে। তো স্টার্টিংয়ে আপনি কনফিডেন্সের কথাই বলতে পারবেন না। যেমন আমার ক্ষেত্রে এখন যেটা হয়, আমি এক্সাম্পল দিই। আমি কিছুদিন আগে আমার এক স্টুডেন্টের থ্রোতে, আমার এক মেয়ে কাথিকা না কথিকা কি যেন নাম ওর থ্রোতে আমি, ও একটা একটা ট্রাভেল এজেন্সিতে জব করে। ট্রাভেল এজেন্সি না, ওই যে ভিসা প্রসেসিং বিজনেস, যারা হচ্ছে শুধুমাত্র ইউকে ভিসা প্রসেস করে। তো আমার সাথে ও বসছে জুমে, আর ওর হেড অফ মার্কেটিং বসছে জুমে, আর ওর এই কোম্পানির মালিক সেই ইউকেতে। তো সে ড্রাইভিংয়ে ছিল, সে বলছে 5 মিনিটের মধ্যে সে জয়েন দিবে। তো এই 5 মিনিটের মধ্যে এদের দুইজনের সাথে আমি কথা বলছি, হেড অফ মার্কেটিং আর কাথিকা ওর সাথে। তো ও হেড অফ মার্কেটিং আবার আমার সেই ফ্যান, যে অনেক প্রশংসা। আমি যাক, তাই তো শেষ, আর কোনো ডিসকাশনের দরকার নেই, খেলা এখানে শেষ, কাজ তো তাহলে নিয়ে নিছি, ডান ডান। আচ্ছা, এর মধ্যে যে ঘটনা ঘটছে, এই মালিক তো থাকে ইউকে, তো ও আবার আমাকে চেনে না, ও আমাকে পার্সোনালি চেনে না। তো মালিক আসছে, আসার পর আমার সাথে সে কথাবার্তা বলতেছে, আমাকে অনেক প্রশ্ন টশ্ন করতেছে, একটা ইন্টারভিউতে যেরকম হয়। দেখেন, তখন আমি ওকে যেটা বলছি, আচ্ছা ভাই আমি আপনাকে একটু একটু এক্সকিউজ করি, আমার মনে হয় কি আমাদের মিটিংটা খুবই স্মুথ হইতো যদি একটু আপনি আমার সম্পর্কে জেনে আসতেন। দ্যাটস ইট। মানে ভরপুর কনফিডেন্স। এ তো পুরো অবাক হয়ে গেছে, কি বলে, মানে ও আমার ইন্টারভিউ নিতে বসছে, ওকে আমি বললাম ভাই খুবই ভালো হইতো যদি আপনি একটু আমার সম্পর্কে জেনে নিতেন। আপনি আসলে দেশে থাকেন না, এটা আসলে আপনার দোষটা, আপনি দেশে থাকেন না, আপনি হয়তো আমাকে পার্সোনালি চিনেন না, উনি বাঙালি, আর পার্সোনালি আমাকে চিনেন না যেহেতু আপনি ইউকেতে থাকেন। বাট আমি রিকোয়েস্ট করবো আপনি একটু 5 মিনিট মিটিংটা আবার ব্রেক দিই, আপনি একটু গুগলে সার্চ করে আমাকে একটু দেখে আসেন, তাহলে মনে হয় যেটা আমাদের স্মুথ হবে। তো ও তো পুরা মানে টাকি হয়ে গেছে, কি বলে। আচ্ছা, যাই হোক, মিটিংটা একটু নেগেটিভলি চলছে আমাদের। তো চলার পরে একটা স্টেজে গিয়ে সে খুব পজিটিভ হয়েছে যে ঠিক আছে কাউসার সাহেব, আমি আপনার মধ্যে লোক খুঁজতেছিলাম। তো এরপর আমার আবার অলরেডি ওর সাথে কাজ করার মাইন্ডসেট নষ্ট হয়ে গেছে। তারপর আমি ওকে বলে দিচ্ছি, আমি বলছি, ভাই ঠিক আছে আপনি হয়তো পজিটিভ, বাট আমি একটু সময় নেব, আমি আপনাদের সাথে কাজ করবো কিনা আমাকে সময় দিতে হবে, 2 দিন চিন্তা করে আমি জানাবো। আমি উল্টা বলতেছি তাকে, এটা হচ্ছে কনফিডেন্স। আর এই কনফিডেন্স কেন দিতে পারতেছি, বিকজ সামহাউ ব্র্যান্ড ভ্যালুটা দাঁড়াই গেছে। আমরা পিটার লিগেন্স তো চিনেন, অনেকেই চিনবেন যারা ব্লেজার টেজার পরেন। বাংলাদেশে ধরেন 2-3টা ব্লেজার টেইলরের ব্র্যান্ডের নাম বলে পিটার লিগেন্স একটা। তো ওরা রিসেন্টলি সুভাষিস ভৌমিককে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাইছে রিসেন্টলি। সেম পিটার লিগেন্সে মিটিংয়ে গেছি। তো আমি ফার্স্টে ওদের ইয়া মিটিং রুমে বড় টেবিলের, আমি এই পাশে ফার্স্টে আমি ওদের হেড অফ ব্র্যান্ডিং বসবে আমার সামনে, আমি ওকে রেসপেক্ট করে খুব নর্মালি বসছি। উনি আইসা দিকে আমার বিরাট ফ্যান। এরপর সিচুয়েশনে গেছে, উনি এমন করে বসছে, আমি বাইরে পাতলে এমন করে বসছে। না না, মহিলা তো মালিক, মহিলা মালিক, ওদের হেড অফ ব্র্যান্ডিং আর কি। আমি ফার্স্টে নর্মালি বসছি। আমি ফার্স্টে তো একটা ব্র্যান্ডের হেড আসতেছে, তো স্বাভাবিক আমি একটু নর্মালি বসছি জেন্টাল ওয়েতে। ও আইসা দেখে আমাকে হ্যান্ডশেক ট্যান্ডশেক করে জয়া টয়া ধরে সেলফি টেলফি তুলে এক অবস্থা। ওই পাশে কি ও এমন করে বসছে, আমি বাইরে পা তুলে এমন করে বসছি। এটা হচ্ছে কনফিডেন্স। এখন এই কনফিডেন্স তো একদিনে আসে নাই। তা আমাদের যেটা হয় মানে এমনি কারোর সাথে কথা বলছে, কিন্তু দিন শেষে ওইটা যখন ওই আমার ফেসের প্রশ্নটা চলে আসে, দেখা যায় যে এটা কাজটা আমাদের জন্য খুব ইজি হয়ে যায়, অ্যাক্সেস পাওয়াটা খুব ইজি আমাদের জন্য, খুব ইজি। মানে আমার চেহারাই টিকেটের মতো কাজ করে আর কি, একদম ইজি। বাট এইটা আপনি পাবেন না। আপনি যে কাজ পাবেন মাসে 2,000 টাকা, 5,000 টাকা, 8,000 টাকা, কিন্তু ফাটাই ফেলবে আপনাকে।
সকাল বিকাল রাত, ভাই সেল নাই কেন ভাই, মেসেজ নাই কেন ভাই, কস্টিং বেড়ে গেছে ভাই, তাড়াতাড়ি কিছু করেন না। আপনি লিটারেলি হতাশ, বাংলাদেশের কাছে হতাশ হয়ে যাবেন, হতাশ, লিটারেলি আপনি হতাশ হবেন, লিটারেলি। মানে 1 সেন্ট 10 সেন্ট কস্টিং বাড়লে আপনাকে পাগল বানিয়ে ফেলবে, ভাই আমার কস্টিং বেড়ে গেছে ভাই, কান্নাকাটি করবে। রাতে 12টা 1টা বাজে আপনাকে ফোন দিবে, ভাই একটা দেখেন না কি হয়েছে ভাই। হ্যাঁ, এই তো আপুরাই এরকম করবে আপনাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, এই তো। হ্যাঁ, না ওইটাই, মানে আপনি এই এই জায়গায় আসলে এই পেইনটা খাবেন। আচ্ছা, বাংলাদেশে ক্লায়েন্ট হয় 3 প্রকার, আগেও বলছি, স্মল, মিডিয়াম, বড়দের কাজ আপনি পাবেন না। বড়দের কাজ পাইতে হইলে কোটি টাকা বাজেট লাগবে। কেন বলেন তো? আমি কাজ পাইছিলাম রূপায়ণ, ভাইদের ইন্ডাস্ট্রিতে জায়ান্ট। ওদের কাজের যে কন্ডিশন সেটা হচ্ছে এটা, ও আমাকে দিয়ে প্রত্যেক মাসে 10 লাখ টাকা খরচ করবে, 2 লাখ টাকা সার্ভিস চার্জ দিবে, তাহলে ওর থেকে পাবো প্রত্যেক মাসে 12 লাখ। কিন্তু বিলটা সে আমাকে দিবে প্রতি 6 মাস পর পর। তার মানে জানুয়ারি বিল পাবো আমি জুলাইতে, ফেব্রুয়ারিটা অগাস্টে, মানে আমাকে প্রত্যেক 6 মাসে 72 লাখ টাকা ইনভেস্ট করে যেতে হবে ওর পিছনে। 72 লাখ আমার পকেটে থাকলে আমি এই সার্ভিস বেশি, আমি তো শালা আরেকটা রূপায়ণ খুলে বসে থাকি। সো বড়দের কাজ করতে হলে আপনাকে পকেটে কোটি টাকা নিয়ে রাখতে হবে, কারণ ওদের বড়দের নাম্বার 1 প্রবলেম হইলো এদের পেমেন্ট সিস্টেমটাই এমন, 4 মাসের আগে কেউ আপনাকে বিল দিবে না। এটা কর্পোরেটগুলো এমনই, এদের বিলই হয় 4 মাস 5 মাস 6 মাস পরে, এবং এই ভ্যাট এই আইটি হাবি জাবি প্রচুর টাকা কেটে ফেলবে। আর হচ্ছে বড়দের যেটা সমস্যা, মানে আপনার হিউজ স্ট্রং পোর্টফোলিও থাকা লাগবে, এবং আপনার যিনি ফাউন্ডার উনি অনেক উমুক জেসিআই এর প্রেসিডেন্ট হওয়া লাগবে, নাহলে উমুক ক্লাবের প্রেসিডেন্ট, আপনার স্ট্যাটাস থাকা লাগবে। সহজ কথা, আপনাকে এই কাজ করতে হলে ওই যে ওয়েস্ট ইন্ডিজ গিয়ে বারে বসার মতো যোগ্যতা লাগবে, এদের যোগ্যতা আপনি করতে চান। কারণ ওর ব্র্যান্ড ম্যানেজার আপনাকে রাখবে বারে, আমরা তো নাকি কফি শপ, ওর ব্র্যান্ড আপনাকে বারে ওয়েস্ট ইন্ডিয়ার ছাদে ওরা রাখবে এরকম। সেগুলো আসলে আমাদের জন্য না, এগুলো বাদ, এগুলো আমাদের সামর্থ্যও নাই, যোগ্যতাও নাই, ইচ্ছাও নাই, বাদ। আমি কাজ করছি বুঝছেন, আমি নগদের সাথে কাজ করছি, তখন সুখন ছিল, সুলেমান সুখন, মানে এমনি হুদাই, মানে দুপুর 12টা বাজে ফোন দিচ্ছে, আসল একটু অফিসে আসতে পারবি? না তো বলা যাচ্ছে না, না বলার সুযোগ নাই, আমি পারবো না, আমার হাতে সময়, মানে আমি ব্যস্ত, কিন্তু না বলার সুযোগ নাই। তাই বললাম ভাই লাঞ্চটা করে আসি, বলা না লাঞ্চের আগে ছেড়ে দিব। ঠিক আছে, তো গেলাম উদয়, হোয়াইট বোর্ড একটা নিয়ে বলে কি এই ক্যাম্পেইনটার সিনপসিস বলতো আমাকে। বললাম ভাই সিনপসিস হচ্ছে আচ্ছা ঠিক আছে শেষ, এই হুদ্দায়, মানে এমনি এমনি, মানে ওর কথা হইলো ভাই তোমাকে আমি 1 লাখ টাকা দিব, আমি উসুল করে নিব। তো বড়দের সাথে এটা সমস্যা হচ্ছে, ব্র্যান্ড ম্যানেজার অনেক বেশি ওস্তাদি দেখাবে আপনার সাথে, বেশি ওস্তাদি দেখাবে, মানে সে অলওয়েজ তার হ্যাডম, মানে ব্র্যান্ড ম্যানেজারের অনেক হ্যাডম, এই হচ্ছে সমস্যা। আর ব্র্যান্ড ম্যানেজার হচ্ছে আমাদের কাছে তখন, মানে এখানে বড়দের ক্ষেত্রে ব্র্যান্ড ম্যানেজার হচ্ছে আমার কাছে বসের মতো। আমি এলাম তো চাকরি করি, সে আমাকে 1 লাখ টাকা দেয়, আমি তার চাকরি করি, সে আমার বস, তার কথা উঠতে হবে বসতে হবে। এই যে ডাকে বারে ডাকে সুখন, তখন ডাকতো খালি বারে, যাইতাম না, ভাই ফোন দেওয়াই তো, বারে কেন, বিলটা আমার থেকে নেবে, খাই দিয়ে বিলটা ধরাই দিবে। এগুলো ঝামেলা বুঝছেন, এই বড়দের জন্য এই হচ্ছে বিরাট ঝামেলা এগুলা। ভাই ও আমার কাছে তো হাতে, ও আমাকে যখন আগামী মাসে রিপোর্ট দিবে যে এজেন্সি ভালো না, আমি তো আমার কাছে শেষ। এইগুলো ঝামেলা বুঝছেন, বড়দের ঝামেলা। বড়দের ঝামেলা কি, ভাইয়া সেল আসতেছে না, ভাইয়া মেসেজ কস্টিং বেড়ে গেছে, ভাইয়া বন্ধ হয়ে গেছে, ভাই ভাইয়া পেজের অ্যাক্সেস, পেজের অ্যাক্সেসটাও দিতে পারে না। এই পেজের অ্যাক্সেস দিতে আপনার 7 দিন ঘোরা লাগবে তার পিছিয়ে পিছিয়ে, রুমে আসেন না, রুমও বুঝে না, মানে খুবই বিচ্ছিরি অবস্থা। তো নট সাজেস্টেড এইসব ক্লায়েন্ট। মিডিয়াম ক্লায়েন্ট হচ্ছে সুপার ক্লায়েন্ট, একটা রেস্টুরেন্ট, স্মার্ট ছেলে পেলে, সেলসও বোঝে, ব্র্যান্ডিংও বোঝে, জানে খালি সেল করলে হবে না, ব্র্যান্ড ভ্যালুও লাগবে। আমার রেস্টুরেন্ট উত্তরার সব মানুষজন আমাকে চিনে, তার ব্র্যান্ডিং এর ডিমান্ড আছে, সে চায় একটা ইনফ্লুয়েন্সারকে এনে কাজ করতে, সে চায় একটু ইনোভেটিভ কিছু করতে। ধরেন একটা ট্রাভেল এজেন্সি, ধরেন একটা ফার্নিচারের শোরুম, ধরেন একটা ইন্টেরিয়র ফার্ম, ধরেন একটা পার্লার সেলুন, এরা ব্র্যান্ডিং বোঝে। একটা পার্লার সে চায় যে
আগামী মাসে উপবিশ্বাসকে এসে ব্র্যান্ডিং করবে একটা, তাদের ওই মাইন্ডসেটটা আছে, তারা ব্র্যান্ডিং ওঠাতে চায়, পাশাপাশি সেলসটাও তারা চায়, দুইটাই। তারপরে মিডিয়ামে আপনার ব্র্যান্ডিংও দেখা লাগবে, সেলসও দেখা লাগবে, মানে সহজ কথা কন্টেন্ট প্লাস স্ট্র্যাটেজিও দেখা লাগবে, সেলসও দেখা লাগবে। আর ব্র্যান্ডিংয়ে টাকা ঢাললে সেলস আসলে এমনি আসে। আপনি কালকে সুভাষ টাকা আছে 3 লাখ আপনার, যেই বিজনেসই হোক, ভাই ল্যান্ড বিজনেস, ভাই যে শুভাশিসকে দিয়ে কালকে একটা কন্টেন্ট বানায় ল্যান্ড বিজনেস নিয়ে, শুভাশিস নিবে 3 লাখ, 3000 লিড আসবে, যেখান থেকে 30টা ক্লায়েন্ট হয়ে যাবে, গ্যারান্টি। গ্যারান্টি 30টা ক্লায়েন্ট চলে যাবে আপনার, গ্যারান্টি। 3000 লিড আসবে, অ্যাটলিস্ট 30টা ক্লায়েন্ট আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট চলে আসবে, এখান থেকে 3টা ক্লায়েন্ট হবে, 3 লাখ না আপনার 9 লাখ উঠে গেছে, উঠে যায়। সো ব্র্যান্ডিং করলে টাকা উঠে যায় আসলে, ট্রাস্ট চলে আসে তো। কারণ সুভাষিস যখন কাজ করবে, সে আপনার পুরো বায়োডাটা জেনে বুঝে তারপরে কন্টেন্ট বানাবে, এমনি এমনি বানাবে না। তার মানে কি, সে বানাইছে মানে চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করা যায়, কারণ ওর রিসার্চ টিমটাই এরকম। তো ব্র্যান্ডিংয়ে টাকা ঢাললে উঠে যায়। বলেন, বুঝছি না বুঝি নাই? ওকে, সার্ভাসেটে আমরা আরেকটা ডেডিকেটেড ক্লাসে ধরবো, ওবিএসটা আমি একটা রেকর্ড দিয়ে দিব। আর টিকটকের খুব ছোট দেখাই দিব, সার্ভাসেটের ক্লাসেই একই জিনিস, ফেসবুকে যা তাই, জাস্ট নেক্সট 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 দেখাই দিব। হ্যাঁ, ওইটা আপনি করলে করেন। হ্যাঁ, আচ্ছা, টিকটক থেকে আবার ফেসবুকে মেসেজ আনা যায়, ফেসবুক মেসেজ আনা যায়, টিকটক থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আনা যায়। ফেসবুক মানে মেসেঞ্জার না, মানে হোয়াটসঅ্যাপ আনা যায়। স্ট্র্যাটেজি নিয়ে এত কথাবার্তা বলতেছি। আচ্ছা, তো যদি আপনারা টার্গেট যদি হয় ক্লায়েন্ট, তাহলে ভাই টার্গেট শুড বি মিডিয়াম। মিনিমাম 20,000 টাকা, মিনিমাম মান্থলি সার্ভিস চার্জ, শুধু সার্ভিস চার্জ। এটা পাচ্ছে তো তার এটা স্পেন্ডিং মিডিয়াম ধরেন, ডিপেন্ডস। রেস্টুরেন্ট হইলে ওর অনেক টাকার অ্যাড চাওয়ার সুযোগ নেই, কারণ ওর তো স্পেসিফিক একটা লোকেশন এরিয়া মাত্র। এর বাজেটই হয়তো ডেলি $10, $15, $20 ম্যাক্সিমাম সে খরচ করবে। কিন্তু আপনি ওর জন্য কি দিতে হবে, এই 20-এর মধ্যে আবার দিয়ে লাগবে কন্টেন্ট। রেস্টুরেন্ট কিন্তু চলেই কন্টেন্টের উপর, ভাইরাল কন্টেন্ট, একটা এমন কন্টেন্ট, একটা স্ট্র্যাটেজি, একটা অফার, অমুক দিনের অফার। হ্যাঁ, এটা না মানে কন্টেন্ট সহই বলতেছি আর কি, আপনি ইমেজ কন্টেন্ট সহ। না শুট তো সে করে দিবে, বাট আপনি ডিজাইনগুলো আপনি করে দিবেন। শুট তো তার পার্সোনাল, সে তার ফটোগ্রাফার দিয়ে করে দিবে। ডিজাইন খালি তো আপনি তো পাইছেন তো একটা বিরিয়ানির ছবি, বিরিয়ানির প্লেট, এটা কন্টেন্টে কনভার্ট করতে হবে না এটাকে। আসুন ভালোবাসা দিবসে আপনার জন্য, এটা ক্রিয়েটিভে কনভার্ট করতে হবে না, ক্রিয়েটিভ। সো তখন ক্রিয়েটিভ আপনার এটা মিনিমাম বললাম, হ্যাঁ, এটা ক্রিয়েটিভে যে আপনি মাসে তাকে 15টা স্ট্যাটিক কন্টেন্ট দিবেন বা 12টা স্ট্যাটিক কন্টেন্ট দিবেন, 3টা হয়তো তাকে আপনি জিপ ফাইল দিবেন, হয়তো 4টা-5টা রিলস আপনি এডিট করে দিবেন। সব মিলে মিনিমাম 20,000, ম্যাক্সিমাম তো 1 লাখ যাইতে পারে। ইমেজ যেই কন্টেন্ট নড়ে না, আর যে কন্টেন্ট নড়ে সেটাকে বলে ডাইনামিক। জিফ মানে হচ্ছে যেটা নড়ে, একটা ইমেজ নড়ে এমন করে অ্যানিমেশন না, জিফ মানে হইলো আসলে অনেকগুলো ছবির মিশ্রণ, ইমেজটা নড়ে এমন করে। এই যে আপনি দেখবেন ফেসবুকে আপনার অনেক সময় জিফ ইয়াদের না কমেন্ট করা যায়, জিফ কমেন্ট করা যায় এমন করে, একটু কি জিফ। আর অ্যানিমেশন তো হচ্ছে যেটার 2D ভার্সন থাকবে বা 3D ভার্সন। জিফাই 1D খালি একটু, আর 2D হইলে 2টা পোর্শন, 3D মানে একদম 4-5 থেকে আমাকে দেখা যাবে 3D কার্টুন, যেটা কার্টুন হচ্ছে 3D, আর 2D হলে খালি এই 2টা অ্যাঙ্গেল দেখবেন, পিছন দেখবেন না। আর জিফ হয় 1D এবং 2-3 সেকেন্ডের হয়। হ্যাঁ, সবকিছুই, ও তো সবই চাইবে আপনার কাছে, ও তো মিডিয়াম, ওর তো আর টিম নাই, রেস্টুরেন্টে তো আর টিম নাই। ও আপনি কেউ যখন এজেন্সি হায়ার করবে, সে এটার জন্য হায়ার করবে, ও সব আপনাকে দিয়ে করাবে, আপনি করে দিবেন।
তো আপনার অ্যাড কপিও আপনি করে দিবেন, ওকে ডিজাইনও আপনি করে দিবেন, ও ফটোশ্যুট করে দিবে, এটা তো আপনার পার্টটা। বাট ফটোশ্যুটে সে আপনার কাছে আইডিয়া চাইবে, কেমনভাবে করবো, কিভাবে থিম সাজাবো, হয়তো ফটোগ্রাফির দেশে আপনাকে চাইবে অন স্পট, আপনি শহর থেকে করে দিবেন। এটা মিনিমাম। আর অ্যাড চালিয়ে দিবেন, অ্যাড তো হচ্ছে মেসেজ অ্যাড। ওর তো আর রেস্টুরেন্টে তো আর ই কমার্স ওয়েবসাইট না, মেসেজ অ্যাড। ও আপনাকে মিনিমাম 20,000 টাকা আপনি চার্জ করতে পারবেন, ম্যাক্সিমাম তো 2-4 লাখ টাকাও করতে পারেন, ডিপেন্ডস এবার আপনার ক্যাপাসিটি, ও কত বড় রেস্টুরেন্ট, আপনি কত বড়, আপনি কত ভালো কাজ করতেছেন। ন্যাশনাল ক্ষেত্রে এআই এজেন্ট কি ভালো কাজ করে? হ্যাঁ হ্যাঁ, এজেন্ট দিয়ে যে কাজ করে বাংলাদেশে? আমরা একটা একটা স্যাস নিয়ে কাজ করতেছি। এজেন্ট ভালো কাজ করবে না, বাট ব্যাকএন্ডে যদি আপনি টেকনোলজি বিল্ড করতে পারেন, আমরা একটা কাজ করতেছি, এখন পর্যন্ত ভালো রেজাল্ট পাই নাই। এখন পর্যন্ত পার্সোনালাইজ রেসপন্স করতে পারে না, এখনো বট ট্রেনিং এর উপরে আছে আর কি। স্যাস হইল বেসিক্যালি যারা সফটওয়্যার বেচে, সফটওয়্যার 2 রকম হয়। ধরেন এটা একটা সফটওয়্যার, এটা একটা সফটওয়্যার, একই সফটওয়্যার, 2টা মুডে বেচতে পারেন। একটা হইলো ফুল, একটা হলো স্যাস। ফুল মানি পুরোটা আপনি তাকে বেচে দিচ্ছেন 1 লাখ টাকা, সফটওয়্যারের দাম 5 লাখ টাকা। আরেকটা হইলো সাবস্ক্রিপশন অ্যাজ এ সার্ভিস। সাবস্ক্রিপশনে বেচছেন যে ভাই তুই একসাথে 5 লাখ দিতে হবে না, মাসে আমাকে 500 করে দিবা, মানে এটা আমি শুধু তোমার কাছে না, আমি আরো 5,000 জনকে দিব। এটা হলো স্যাস। চ্যাট জিপিটি হচ্ছে স্যাস। কেউ ও একজনের কাছে বিক্রি করে দেয় নাই, ও যেটা করছে প্রচুর মানুষকে $15 আপনি যে খুশি সে নিতে পারবে, $15 মাসে। এর হলো স্যাস সাবস্ক্রিপশন, ফ্রি পিক হইলো স্যাস। আপনি কিনে ফেললে সেটা হইলো আপনার ফুল, সে আপনি সবকিছু দিয়ে দিবে আপনার, এটা এবার আপনি নিয়ে যা কিছু করেন। যদিও স্যাস ডিফারেন্ট জিনিস, ওটার মানে বিল্ডিং খরচ অনেক, একটা স্যাস বানাইতে 2-4 কোটি টাকা লাগে, তার পেছনে ডেভেলপমেন্ট খরচ অনেক হাই, অনেক হাই। প্রথম কথা হইলো আপনার ওই বিলাসিতা নাই যে আমি আপনাকে মাসে এতটা অ্যাড চালাই দিব, ওর কাছে এজেন্সির অভাব নাই। রেস্টুরেন্টের থেকে এজেন্সির সংখ্যা বেশি বাংলাদেশে। ওই বিলাসিতা আপনার নাই যে আমি তোমাকে মাসে 5টা অ্যাড রান করে দিব, ওই বিলাসিতা জায়গা আপনার নাই। আপনার জায়গা হচ্ছে কোথায়, আমি তোমাকে যতগুলা লাগে অতগুলা করে দিব। ওই বিলাসিতা জায়গাটা আসলে আপনার নাই। ওই বিলাসিতা জায়গা তখন আপনার আছে যখন আপনার ফেসটা হচ্ছে পরিচিত। অ্যাড তুমি সব জায়গায় জানাইতে পারবা, কিন্তু আমাকে তো তুমি সব জায়গায় পাবা না। তখন ওই বিলাসিতা আপনার আছে, ওই ইয়াটা আপনার আছে, মানে বার্গেন পাওয়ারটা আছে যে ভাই আমি তোমার জন্য মাসে, যেমন ধরো আমরা যখন বাজেট দেই $1,000 পর্যন্ত অ্যাড রান করবো, সার্ভিস চার্জ এত, এটা $2,000 থেকে $5,000 গেলে এটা আবার বেড়ে এত, 5,000 উপরে গেলে এটা আবার এত। এটা এই মুহূর্তে আপনার হাতে নাই এই পাওয়ারটা, আপনার কাছে যা দিবে তাই করবেন। ওই পাওয়ারটা যখন আসবে তখন এটা আপনি ডিসিশন নেবেন, আমি ভাই তোমাকে $1,000 পর্যন্ত অ্যাড রান করে দিব, যতগুলাই হোক। আসলে কতটা, এটার উপর আসলে কতটা এর উপর চলে না, চলে ডলার পর্যন্ত, $1,000 পর্যন্ত। এবার সে তো আপনাকে দিয়ে দিছে বিজনেসটা, মানে অ্যাজ এ মিডিয়া বায়ার বা অ্যাজ এ এজেন্সি আপনি এই বিজনেস এখানে ওন করতে হবে। এবার এই বিজনেসটা $1,000 অ্যাড খরচ করে আপনার অবজেক্টিভ হইতে হবে, ওরা আমি $10,000 এনে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা করতে হইলে 20টা অ্যাড চালাইতে হবে না 50টা, আপনি জানেন, এটা ও জানে না। ও জানলে তো আপনার কাছে আসতো না, ও তো জানে না, এটা আপনার ডিসিশন। ওইটা তো ছোট ব্যবসা, ওটা তো বুস্টিং, ওটা তো ভিন্ন জিনিস। আমরা বলতেছি মিডিয়াম নিয়ে। মিডিয়াম মানে হইলো ক্লায়েন্টের কার্ড তার অ্যাকাউন্টে থাকবে, আপনি শুধু অ্যাকাউন্টে ঢুকে এই বিজনেসটার দায়িত্ব নেবেন, আপনি এই রেস্টুরেন্টটা গ্রো করতে আপনি হেল্প করবেন। আর আপনি যেটা বলতেন বুস্টিং, যে তোমাকে ভাই 500 টাকা দিছি, ও বলতে দেবে 500 টাকা দিয়ে তোমাকে আমি একটা রান করে দিব, তুমি বললাম আমি আরেকবার কালেকশন দিব, 500 টাকা পর্যন্ত লাইফ টাইম শেষ। মাঝখানে আপনি কমিশন খাইছেন 60 টাকা, 10 টাকা করে বেশি নিছেন, 50 টাকা হয়েছে আপনার ইনকাম। এটা তো ভাই শেষটা বিজনেস, ছোট বিজনেস না, এটা তো বুস্টিং কোম্পানির কাজ। এটা তো আপনি তো এই মুডে যাবেনই না, আপনি যাবেন এই মুডে যে ভাই তোমার বিজনেসটার দায়িত্ব আমার, নট একটা অ্যাডের দায়িত্ব। একটা অ্যাড দিয়ে আমি কি করবো?
আমি আমার একটা অ্যাড চালাবে, আমার তো কিছু হবে না, আমার লাগবে তুমি আমার এটাকে তুমি আমাকে পার্টনার মনে করে, তুমি আমার মার্কেটিং পার্টনার, তোমাকে মাসে 20,000 টাকা দিচ্ছি, তুমি হচ্ছে আমার পুরা গ্রোথ এনশিওর করো। তো এখানে যেটা হবে, আপনি এখানে ভালো কাজ করলে ও আবার ওর পাশের আরেকটা রেস্টুরেন্ট আপনাকে সাজেস্ট করবে। ওই যে হবে কিরে মামা তোর কাজগুলো কে করে, ও বলবে যে একটা এজেন্সিকে দিয়ে করে, খুব ভালো কাজ করে, ও আবার আপনাকে আরেকটা ক্লায়েন্ট দিবে। এভাবে আপনি টিউশনির মতো টিউশনি। আমি আমার লাইফে প্রথম টিউশনিটি পাইছিলাম বাজার, তখন আমি ক্লাস 8-এ পড়ি। বাজারে দাঁড়ায় আছি, বৃষ্টির মধ্যে, বৃষ্টি পড়ে বাজারটা দেখবো, দাঁড়ায় আছি, সেই বৃষ্টি, ক্লাস 5-এর একটা বাচ্চা আমার পাশে দাঁড়ায় আছে, 5 না 6-এ যাওয়া পড়ে ছেলেটা। এই কথায় কথায় ও আমাকে নিজে থেকেই কথা বলতেছে, বলে ভাইয়া কি করেন? আমি বললাম আমি এই অমুক স্কুলে পড়াশোনা করি। তা বলে কোন ক্লাসে পড়েন ভাইয়া? আমি ক্লাস 8-এ পড়ি। বলে আচ্ছা, বলে ভাইয়া অঙ্ক কেমন পারেন? আমার বলতেছে হ্যাঁ খুব ভালো পারি। টিউশনি করাবেন? আমি কোথায়? বলে আমাকে পড়াবেন। তুমি কে? বলে আমি ভাইয়া ক্লাস 5-এ পড়ি, আমার একটা অঙ্কের সমস্যা আছে, টিচার খুঁজতেছি পাচ্ছি না। আমি বললাম আচ্ছা, তখন আমি মোবাইল ইউজ করি না, ও মোবাইল ইউজ করে না, ছোট, ও আমার সাথে মোবাইল ছিল না। তো পরে এক দোকানদারের কাছ থেকে নাম্বার নিয়ে ওর হাতের মধ্যে আমার মোবাইল নাম্বারটা, বাসার আম্মার মোবাইল নাম্বারটা লিখে দিয়ে আসছি। তুমি বাসায় গিয়ে তোমার আম্মুর সাথে কথা বলে আমার ফোন দিও, বা তোমার আম্মুকে দিয়ে আমাকে একটা ফোন দেবে, আমি তোমার আম্মুর সাথে কথা বলবো। ওর আম্মা আমাকে ফোন দিছে, এরপরে দাম দর করলাম, কত টাকা, 800 টাকা হচ্ছে আমার বেতন। ঠিক আছে, 800 টাকা অনেক টাকা আমার জন্য, ছোট। পরে পড়ানো শুরু করলাম। তো এই হইলো আমার টিউশনি বাবার প্রথম টিউশনি পাইছি। এরপর থেকে আমাকে এই লাইফে আর কোথাও টিউশনি খুঁজতে হয় নাই। ওর স্বাস্থ্য ভাই, ওর স্বাস্থ্য ভাইয়ের মামতো ভাইয়ের জ্যাঠস, এই 2000 কত 2004-5 সালে ওর মামতো ভাইয়ের জ্যাঠস, ওর জ্যাঠসের জ্যাঠসের ভাইয়ের গার্লফ্রেন্ডের ছোট ভাই, মানে এই যে লতাপাতে শুরু হয়েছে আমার টিউশনি। অনেক অনেক ধরেন হ্যাঁ, চলো বাজার আমার পাশে দাঁড়িয়ে আছে, কথা বলতে বলতে আমি ওর টিচার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো এরকম আর কি, যাওয়া একটা জায়গায় যখন ভালো কাজ করবেন, আপনাকে এরকম আরো, তাইলে আপনি লসে থাকবেন, ওরা ব্যস্তও পারবেন না, কমিশনও পাবেন না, টাফ। ওই 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 মুডে যাওয়া নিতে পারেন যদি আপনার কনফিডেন্স থাকে। এখন ডিপেন্ডস, ওই প্রোডাক্ট হয় কি, আসলে ধরেন একটা বিজনেস আপনি যখন শুরু করবেন, এই বিজনেসটা বুঝে উঠতে আপনার 1-1.5 মাস ওকে বুঝতে চলে যায়, কিন্তু একটা দেড়টা। যেমন আমরা যখন কারোর সাথে কাজ করি, আমরা এভাবে কাজ করি, 3 মাস আমরা টাইম নেই যে ভাই 3 মাস আগে তোমার সাথে আমার কোনো, এটা হচ্ছে আসলে ক্লায়েন্ট ব্যবসায়ী, এবং ও জানে এটাই আসলে রিয়েলিস্টিক জিনিস। 3 মাস লাগবে আমার তোমার বিজনেসটাকে, যদি 3 মাস আমরা ম্যাক্সিমাম নেই আর কি, অ্যাটলিস্ট প্রথম মাস আমরা তাদের গুছাইতে, তাদের নিয়ে কি করব, তার যে 20 জনের সেলস টিম, এই সেলস টিম কে কি করতেছে, ইনবাউন্ড কল কারা দেখে, আউটবাউন্ড কল কারা দেখে, সেলস টিমের যারা ইনবাউন্ড দেখে, আমাদের সবার রেকর্ডিং শুনি, কি কথা বলে, কিভাবে কমিউনিকেশন করে, এদেরকে ট্রেনিং করানো, আমরা একদম এভাবে কাজ করি আর কি। তো 3 মাস 2 মাস আমাদের লেগেই যায় শুধু এই সবকিছু গুছাইতে। এখান থেকে আবার অনেককে আমরা ফায়ার করে দিই যে হবে না, এই ছেলে হবে না, বাদ। এবং আমাদের সাথে যারা আসে এভাবে আসে, একদম আমাদের ওনারশিপ দিয়ে দেয়, যারা বাদ, নতুন ছেলে লাগবে, আমরা আবার সার্কুলার দেই। আমাকে দেখবে কয়েকদিন পর সার্কুলার দেই, সব এইসব আমাদের ক্লায়েন্টদের সার্কুলার দেই। ওখান থেকে আবার আমরাই আমাদের এখানে ইন্টারভিউ নেই, আমরা ইন্টারভিউ নেই, কারণ যদি এখানে আমার সাথে কাজ করবে, আবার এদের একটা লিডার বানাই, ওই লিডারকে বানাইতে, ওভারঅল তার বিজনেসটা নিয়ে কাজ করতে, আমরা তো প্যাকেজিং সব চেঞ্জ করে ফেললাম, আমরা যখন ঢুকি। এইসব করতে করতে আমাদের 2 মাস 3 মাস চলে যায়। তো এইরকম অ্যাঙ্গেলে না আসলে আপনি প্রফিট বের করতে পারবেন, অনেক কঠিন। প্রোডাক্ট বিজনেস থেকে প্রফিট বের করা অনেক কঠিন কাজ। তো এই অ্যাঙ্গেলে এসে কাজ করতে হবে, নয়তো ওই শুধু ফেসবুক অ্যাড দিয়ে আসলে এখন বিজনেস টাফ, ওই আপুরা বলতে পারবে তো টাফ। হইতেই পারে। প্রথম কথা হচ্ছে আপনি ধরেন, আপনি 2 রকমের এজেন্সি পাবেন। নাম্বার 1, কাজ দিলেই কাজ নিয়ে ফেলবে, মনে করবে যে এজেন্সি কোনো ছেলে নিতে পারবে না, কাজ দিছেন নিয়ে ফেলছে, মানে ওর মার্কেটে কাজের অভাব আছে প্রচুর, ও ভাই আপনার পাইসা নিয়ে নিছে। আরেক ধরনের এজেন্সি পাবেন,
যে কাজ নিতেই চাইবে না, নিতে চায় না, সে আগে বুঝে আপনার ব্যবসা এটা আদৌ ব্যবসা কিনা, আদৌ ওই তো সবাই নিবে না, সবাই নিবে না। হ্যাঁ, যেমন আমিও তো নিবই না। তো আগে বুঝতে হবে এটা আদৌ ব্যবসা কিনা, এটার ভিতরে আদৌ ব্যবসা করার স্কোপ আছে কিনা, আমার ফ্লেক্সিবিলিটি আছে কিনা, আমি যা চাই ওই সব টিম সেট আপ আছে কিনা, বুঝছেন? অনেক কিছু বুঝে এমন হইতে পারে একটা সলিড এজেন্সি কাজ নিতে, শুধু সে কাজটা নিবে কি নিবে না 1 মাস সময় লাগতে পারে তার, এটা হচ্ছে সলিড এজেন্সি। এবং ও আপনার কাছে তখন তখন এটা তো 20,000 হবে না, এটা তখন অনেক আরো 5-7 গুণ বেশি হবে এই অ্যামাউন্টটা। বাট এটা হচ্ছে একটা সলিড এজেন্সি। আর যারা হচ্ছে নিয়ে নিছি, এরা এরা আসলে ওই নিয়ে ওদের টার্গেট হলো কোনো মতে 1 মাস আপনাকে নাড়ানো। কোনটা কোনটা পিক্সেল ম্যাচিওর করতে অ্যাটলিস্ট $200 তো স্পেন্ড করা লাগবেই, $200-300। এই ডলারটা স্পেন্ড হলে পর পিক্সেল ম্যাচিওর হয়। তো ডিপেন্ডস আর কি। এখন আমরা আবার কোনো ক্লায়েন্ট নিলে আমরা আবার ওই করে নেই, লাইক ধরেন টাকাও যেমন বেশি নেই, আমরা আবার ওইভাবে টার্গেটও সেট করি। লাইক ধরেন 2 মাস এজেন্সিকে দিবা 1 লাখ টাকা, কনসালটেন্সি চার্জ দিবা 2 লাখ টাকা, ক্লায়েন্ট দিব মাত্র 3টা, নট এর মোর দেন দ্যাট, বা 4টা, এর বেশি কোনোভাবেই না। এটা এজেন্সি নিবে, এটা আমরা যারা মিলে কনসালটেন্সি দিব আমরা নিব, এবং অ্যামাউন্টগুলো আমরা এভাবে নেই। 2 মাস পর ক্লায়েন্ট আমাদেরকে রিপোর্ট দেয়, ক্লায়েন্ট রিপোর্ট দেয় 2 মাসে ওর বিজনেসে ভিজিবল চেঞ্জ পাইছে কিনা, ও দেখতেছে ওর টিম এফিসিয়েন্ট। হ্যাঁ, ও হয়তো প্রফিটে যায় নাই, বাট ওর টিম আগের থেকে অনেক এফিসিয়েন্ট হয়ে গেছে, ওর ব্র্যান্ডিং আগের থেকে ভালো হওয়া শুরু হয়েছে, ওর কন্টেন্টে আগে থেকে স্ট্রেংথ চলে আসছে, ওর পিক্সেল ওর কস্টিং আগের থেকে কমে আসছে, ও আমাদের রিপোর্ট দেয় যে পজিটিভ। এরপর আমরা এটাকে হালাল করি, মানে এটা আমাদের টাকা তাইলে। এভাবে আমরা প্রত্যেক 2 মাস পর পর আমরা রিভিউ করি। যেই মাসে এসে সে বলে যে ভাই হয় নাই, তখন আমরা হচ্ছে রিটার্ন দিয়ে দিই, হয় রিটার্ন দেই, না হয় পরের 2 মাস আমরা ফ্রিতে কাজ করি। তো আমরা টাকাও বেশি নেই, কাজও ওই অ্যাঙ্গেল থেকে করি আর কি, প্রফেশনাল একদম। আমরা ওদের ফ্যাক্টরিতে যাই, ফ্যাক্টরিতে টাইম স্পেন্ড করি, ওয়ার্কারদের সাথে বসি, কথা বলি। আমাকে বোঝা লাগে আসলে একটা বিজনেস তো সহজ না। আপনাদের ব্যাচে তো মনে ছিল একজন, এক ভাই শীতের কাপড় বিক্রি করতে আসছিল। কই ভাই, কই ভাই, কই? ওই যে ভাই ফার্স্ট ক্লাসেই ধরছিল আমাকে যে ভাই 5 কত 3 কোটি টাকা, 5 কোটি না 4 কোটি টাকা করে বিক্রি করতে চায়, কিভাবে করবে? ওরা একটা সিম্পল কথা বলছিলাম, আমি বলছি, ভাই আপনার যদি প্রশ্নটা হয় এটা কিভাবে করব, তাহলে আপনার এটা অ্যাটলিস্ট এই বছর করা উচিত না। আপনার আনসারই নেই কিভাবে করবেন, আপনার ওই এক্সপেরিয়েন্সই নাই। পরে আমি অনেক তর্ক বিতর্ক করছি কিন্তু এখানে বসে বসে। হ্যাঁ, পরে উনি বলছে, হ্যাঁ হ্যাঁ কথা হইলো ভাই, এই যে আমি যে HF ফুডকে নিয়ে বানাইছি, এই পডকাস্ট বানাইছি, আপনি কি জানেন ওরা এখনো লস। 20 কোটি টাকা বেচা ইজ নট ফ্যাক্ট, হলো প্রফিট কত। অপারেশন, অ্যাকুইজিশন কস্ট, দেখবেন উবার এখনো লসে, স্টিল লসে, ফুড পান্ডা স্টিল লসে, এত বড় বড় কোম্পানি স্টিল লসে। এই যে লস, মানে এদের মানে তাহলে ব্যবসা চালাই যাওয়া মানে কি? তো বেসিক্যালি ওরা হচ্ছে ফিউচার ড্রিভেন বিজনেস, হচ্ছে ফিউচার ড্রিভেন বিজনেস। প্রথম কথা হচ্ছে দেখেন, আপনি যখন একটা বিজনেস করবেন, আমাদের যেটা সমস্যা, ব্যবসা লসের এটা সমস্যা না। দেখেন আমাদের যেটা সমস্যা, আমাদের ফাউন্ডারদের যেটা সমস্যা, আমাদের ছোট ফাউন্ডার, আমাদের হচ্ছে এরকম, আমাদের সংসার চলে কিভাবে দেখেন, ও বিজনেস করে মাসে 2 লাখ কামাইছে, এর মধ্যে 1 লাখ এড়ে গেছে গা, আর আছে ধরেন 1 লাখ, এর মধ্যে ওর খরচ মরচ অফিস টফিস দিয়ে ওর কাছে আছে 20,000, এই হইলো ওর
সংসার খরচ। অ্যাকচুয়ালি বিজনেস এমন না। বিজনেস হলো ভাই, এগুলো বিজনেস, সে লাভে চলুক লসে চলুক, আই ডোন্ট কেয়ার। পয়েন্ট হইলো আমি এজ এ সিইও বা আমি এজ এ ফাউন্ডার, আমার বেতন 1 লাখ। আমি এটা নেওয়ার পর, সবার কপি দেওয়ার পর, এবার বিজনেস হয় প্রফিটে যাবে না হয় লসে যাবে। প্রফিটে গেলে এই টাকা বিজনেসেই থাকবে, অথবা রিইনভেস্ট হবে, অথবা সেভিংসে থাকবে। লসে গেলে রিইনভেস্ট থেকে টাকা এখানে ঢালা হবে, অথবা আরও ইনভেস্টর ঢুকানো হবে। ইনভেস্টর টাকা দিবে, ওই টাকা দিয়ে আমরা, আমাদের কাজ হবে অ্যাকুইজিশন, মানে বাংলাদেশের 20 লাখ মানুষকে আমাদের ফানেলের ভেতরে ঢুকাই ফেলা। এরপর গিয়ে আমি দেখবো প্রফিট। তবে বাংলাদেশের 20 লাখ মানুষ আমার কাস্টমার হয়ে গেছে, তখন আপনি না চাইলেও প্রতিদিন 2000 মানুষ আসে এমনিতেই অর্ডার করা যাবে কিছু না কিছু। আপনি চাইতে হবে না, অ্যাড চালাইতে হবে, এমনিতে এসে কেউ না, এটা হচ্ছে আলটিমেটলি বিজনেস, আলটিমেট বিজনেস। তো একটা বিজনেস চলে আসলে, এই ধরনের বিজনেস চলে আসলে ইনভেস্টরের উপর বেস করে। ফাউন্ডার তার স্যালারি সব কিছু নেয়, আর আমাদের যেটা হয় 20,000 টাকা প্রফিট, আমরা এটাই নিয়ে শাড়ি কিনে ফেলি কালকে। বাট অ্যাকচুয়ালি এটা হয় কি ফান্ডিং, যেটা আপনার লস কেসে রিকভার করতে পারে। একটা সার্টেন মোমেন্ট পর্যন্ত সে ওই জিনিসগুলো মেনে নিয়ে ওই একটা পিরিয়ড পরে ব্রেক ইভেনে যায়। প্রথম কথা হচ্ছে, যখন আপনি ছোট, আপনি একটা ছোট ঘরের ভিতর অফিস নিলেন, ফ্যান দিয়ে আপনার চলতেছে, 2টা মানুষ আপনারা এনাফ। যখন আপনি আরেকটু বড় হইলেন, তখন আপনার 1 রুমের অফিস দিয়ে হইলো না, আপনার লাগলো 2 রুমের অফিস, 2 রুমে 2টা ফ্যান। এতদিন ছিল এমনিই একটা ছোট টেবিল, এখন একটু বড় টেবিল কিনছেন, অফিস চেয়ার কিনছেন। যখন আপনি জানেন আরেকটু গ্রোথ হয়েছে, আপনার আরো স্ট্যাটাস বাড়াইতে হচ্ছে, আরো বড় করতে হচ্ছে অফিস, তখন গিয়ে আপনার চলে আসলে এসির ডিমান্ড, যে আমার এভাবে কস্টিং বাড়তে থাকে। এবং একটা স্টেজে গিয়ে আপনার এখানে এমপ্লয়ি নিয়েছেন ভাই 10,000 টাকা দিয়ে, এরপরে কোয়ালিটি ফুল ছেলেপেলে লাগবে, এক একজনকে দিতে হবে 30,000, 40,000, 50,000 টাকা করে। আপনার টেকের খরচ বেড়ে গেল, সব কিছু খরচ বাড়ে, কস্টিং বাড়ে, অপারেশন ওভারঅল অ্যাকুইজিশন কস্ট আস্তে আস্তে বাড়তে থাকে, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। সো এইভাবে হচ্ছে আস্তে আস্তে। এরপরে হয় কি, আপনি সেট আপ দেন, ফ্যাক্টরি সেট আপ। এখন আপনি ফ্যাক্টরি সেট আপ কোথেকে দিবেন? টাকা লাগবে না? ফ্যাক্টরি সেট আপ যে দিবেন, আপনি এখন হয়তো একটা ইনভেস্টমেন্ট তুলছেন, অথবা আপনার আগের সেভিংস থেকেই তো আপনি করবেন। টাকা তো ঢুকে গেল কোথায়? ফ্যাক্টরির ভেতর। তারপর টাকা কি হয়ে গেল? এদিকে অপারেশনের টাকা আবার কি হয়ে গেল? রোলিং এর টাকা আবার কলাপস হয়ে গেল, টাকা চলে গেছে ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি দেওয়া লাভ হইলো কি, আপনার আবার প্রোডাকশন খরচ কমছে, কিন্তু এদিকে আবার অপারেশন খরচ জিরো, আবার তোলা লাগতেছে ইনভেস্টমেন্ট। এইভাবে জিনিসটা লসের দিকে যায় আর কি। বাট এটা আলটিমেটলি সাস্টেইন করার জন্য তারা ইনভেস্টমেন্টগুলো করে। আলটিমেট প্ল্যান তো সাস্টেইন হওয়া। তো লস মানে খারাপ কিছু না, লস মানে হইলো, আবার সবসময় ভালো কিছু বলবো না, বাট লস মানে এরা যে ডুবে গেছে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে এটা আমরা সাস্টেনেবিলিটির দিকে যাওয়ার জন্য এই লসগুলো দিচ্ছে, আরো অ্যাকুইজিশনে খরচ করতেছে, ব্র্যান্ডিং এ খরচ করতেছে, হ্যাঁ। আপনি ধরেন কথার কথা, সালমান খানকে নিয়ে আসছেন 2 কোটি টাকা দিয়ে, আপনার ক্যাশ চলে যাবে, বাট ব্র্যান্ড ভ্যালু তো বাড়বে আপনার। আচ্ছা, দেখি আর কিছুক্ষণ। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, চুরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা হচ্ছে ওই ওই টিম আমরা আস্তে আস্তে কলাপস করছি আর কি। ওই টিম কলাপস করে আমরা উত্তরাতে ওদের একটা সেট আপ আছে। তো আমার একটা ক্লায়েন্ট আছে না, বিজমেশন, এরা আর ওই ডায়াবেটিকটা কিন্তু পার্টনার। তো এখানে হচ্ছে আমরা আরেকটা টিম সেট আপ দিছি এদের অফিসে উত্তরাতে। তো এই টিমটা জানে না যে ব্যাক এন্ডে এখন আরেকটা টিম কাজ করতেছে। আমরা এই টিমটাকে রেডি করতেছি, এটা রেডি হইলে পরে ওটাকে একসাথে ফায়ার করবো। না ইয়া করে ফেলছি এখানে, সব রদ বদল করে, মানে যে বন্ধু বন্ধু ছিল সব রদ বদল করে ডিপার্টমেন্ট চেঞ্জ করে ফেলছে। বাট ওটা ওদেরকে আমার লাগবে, কারণ ওদের না থাকলে আমার সেলস কলাপস করে যাবে। কারণ এটা খুব সেন্সিটিভ জায়গা। এটা কেমন হয় জানেন, যে আপনি একটা কোম্পানির কারো কাছ থেকে সার্ভিস নিয়ে যদি ভালো ফিল করেন, আপনি ওরাই খোঁজেন, সমস্যা। আপনি ফোন দিয়ে উমুক সাহেব নাই, আপনি উমুকের সাথেই কথা বলতে চাইবেন, অর্ডারটা ওর সাথেই দিতে, এই কমফোর্টের জায়গা তৈরি হয়ে যায় এই আর কি। সার্ভিস, হ্যাঁ।
ফাহিম সেম কাজটাই তো করছে। হ্যাঁ হ্যাঁ, তারপর না এটা তো করতে পারে। এখন পয়েন্ট হচ্ছে না না, প্রথম কথা হইলো ধরেন আপনি আমার সাথে কাজ করেন, তাহলে আমি তো এতদিন আপনাকে মানে দেখছি, আপনি এনি টাইম আমার এখান থেকে চলে যাইতেই পারেন, বাট সেটা তো একটা সিস্টেম থাকা উচিত। সেটা তো একটা সিস্টেম থাকা উচিত। কারণ ওদের এখানে যেটা হয়েছে সিস্টেমের বাইরে চলে গেছে। ও হচ্ছে ওরই ওরই সোর্স টোর্স থেকে ওরই সোর্স থেকে ও প্রোডাক্ট নিয়ে ও আলাদা ব্যবসা করা শুরু করছে ব্যাক এন্ডে। তো এটা তো না জানায়, এটা তো প্রপার সিস্টেম না আসলে। হ্যাঁ আপনি সিস্টেমে যান যে আপা বা বোন বা স্যার বা ম্যাডাম, যে আমি চাকরি করছি, শিখছি, এবং আমার নিজের একটা ইচ্ছা আছে, আমিও একটা ব্র্যান্ড বানাবো। তো আসেন দেখি মার্কেটে আমি আপনার টেক্কা দিতে পারি কিনা, আপনাদের শিখছি, শিখে দেখে আমি কত বড় ইয়ে হইতে পারি। একটা কথাই আছে যে সার্ভিস এভাবে তো গেছো, তো ব্ল্যাকমেল টেকমেল করি কেমনে কেমনে জানি গেছে, কি জানি হয়েছে। ও তো ইন্টারনাল, ও আবার ইয়ে করছে, ও ক্লায়েন্ট নিয়ে গেছে, ক্লায়েন্ট নিয়ে গেছে, সার্ভিসের অনেক কাস্টমারকে সেখান থেকে প্রোডাক্ট বেচা শুরু করছে। এটা তো কে না, ওই তো ওষা থেকে থেকে ইয়ে হয়ে গেছে না, ফেসটা পরিচিত হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এই জিনিসগুলো হচ্ছে বাকি। সার্ভার সাইড ট্র্যাকিং, ওবিএস, ড্যাশবোর্ডে আপলোড দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, অ্যাড রিপোর্টিং, লাইভ অ্যাড, মাল্টিপল সেলস চ্যানেল। ওই স্পেসিফিক টপিকগুলো আমি রেকর্ড করে দিই। জি, ধরেন ওয়েবসাইটে ভালো সম্ভাষণটা তো ভালো হয়, তাই তার থাকে গ্রামে ছিল তো ছাড়া মেসেজ হ্যাঁ হয় না, হয় না। ওয়েবসাইট কনভার্ট করা আমি আমার ক্লায়েন্টকে মানে এমন কাস্টমারদের ফোন দিয়ে দেন, তো সে খালি ওখান থেকে নাম্বারটা দিয়ে কল দিয়ে আপনি এক হইলো যেমন ধরেন আমরাও এই প্রবলেমটা ফেস করছি ডায়াবেটিক চাপে, যে বাবা মা হইলো টার্গেট কাস্টমার। তো আমাদের যেই ক্লায়েন্ট তারা এটাই করতো, অলওয়েজ বাবা মাকে টার্গেট করতো। আমরা গিয়ে যেটা করছি, নতুন সেলস চ্যানেল বানাইছি, ছেলে মেয়েকে টার্গেট করা শুরু করছি। ছেলে মেয়েকে জানাচ্ছি তোমার বাবা মাকে, তোমার বাবা যে এত কষ্ট করে, এই কষ্ট কিন্তু করতে হয় না যদি আমার এই চাটা খায়। তাহলে সব ছেলে মেয়ে তো চায় বাবা মার যেন কষ্ট কম হয়। আমরা যে ছেলে মেয়েকে অ্যাওয়ার করতেছি যে তোমার বাবা মা প্রতিদিন এই শীতের মধ্যে উঠে হাঁটতে বের হয়, এটা তো সেফ না এই শীতের মধ্যে সকাল সকাল, তো এটা হাঁটতে হবে না যদি আমাদের এই চাটা তারা পান করে, বা কোনো হাঁটতে যেতে না পারলেও কোনো সমস্যা নাই, এই চাটাই সব কিছু কন্ট্রোল করে। আমরা ছেলে মেয়েকে টার্গেট করছি, ছেলে মেয়ে অর্ডার করতেছে ওয়েব থেকে, বাবা মা পারে না কিন্তু ছেলে মেয়ে তো পারে। তো আমাদের ক্লায়েন্ট কখনো এটা করে নাই। কারণ আমার বাবা মা আছে বাংলাদেশে ধরেন 50 লাখ, এই 50 লাখের আবার 1 কোটি কিন্তু ছেলে মেয়ে আছে। আমি ওরে দিয়ে ওর বাবা মাকে জানাচ্ছি, ও বাবা বাসায় গিয়ে হয়তো
বা বাসায় কোনোদিন ডায়াবেটিস নিয়ে কথা হইলে সে হয়তো তার বাবা আমাকে যা বলতেছে, আরে বাবা এরকম তো একটা দেখছিলাম, তুমি ট্রাই করে দেখতে পারছো, অর্ডার দিব নাকি, বা অবশ্যই দেখি দেয় একটা। আর প্রথম সেলগুলো আপনাকে এভাবেই যেভাবেও আনতে হবে অ্যাকুইজিশন কস্ট, আর সেকেন্ড সেল তো আপনি এভাবে আনবেন না। সেকেন্ড সেল আপনার সেলস টিম রিলেশন বিল করে ফোনে অর্ডার আনবে সেকেন্ড সেল। ইদানিং দুইটা প্রবলেম ফেস করতেছি। আমার অ্যাকাউন্ট থেকে অ্যাড রানিং হতে অনেক টাইম নিয়ে নেয় অ্যাক্টিভ হতে, প্রায় 8-9 ঘন্টাই ইয়াতে থাকে রিভিউতে। আর সাথে অ্যাক্টিভ হওয়ার পর ডলার কাটে, কিন্তু কোনো রেসপন্স দেখতেছিল না। ওটা ওই যে ওই 8-9 ঘন্টার রেসপন্স টাইমের টাকাটাই সে কেটে ফেলে শুরুতে। কিসের জন্য হচ্ছে? অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ করেন, Account অ্যাকাউন্ট চেঞ্জ, নতুন নতুন অ্যাড অ্যাকাউন্টে চলে যান। অ্যাড অ্যাকাউন্টের ঝামেলা, বাগ, অ্যাড অ্যাকাউন্টের বাগ হয়। এগুলো মাঝে মাঝে এমনও হয়, আমরা এমনও দেখছি অ্যাড দেওয়ার পর 24 ঘন্টা লাগাইছে অ্যাড চালু হইতে, 24 ঘন্টা পরে একেবারে টাকা পয়সা কেটে ফেলছে, কোনো রেজাল্ট নেই, মানে ওই আগে 24 ঘন্টা টাকা সে কেটে ফেলছে। পাঁচটা অ্যাকাউন্টই সেম। তারপরে ম্যানেজারই শিফট করেন আপনি, ম্যানেজার চেঞ্জ করেন। এটা আপনার অ্যাকাউন্টে ঝামেলা। আপনি বিজনেস ম্যানেজার চেঞ্জ করেন, আপাতত ব্রাউজার চেঞ্জ করেন, পারলে নেটওয়ার্ক চেঞ্জ করেন। অনেক সময় এইসব জিনিস হয় আইপির কারণে, আপনার আইপি অ্যাড্রেসের কারণে অনেক সময় এসব ঝামেলা হয়। লাইক ধরেন আপনি যে ওয়াইফাই ইউজ করেন, আমাদের ওয়াইফাই তো আপনি যে কাজ করে, লাইক ধরেন যে আইপি ইউজ করি আমরা তো আসলে ডেডিকেটেড আইপি কেউ ইউজ করি না, আমরা সবাই শেয়ার্ড আইপি ইউজ করি। তো দেখা যায় শেয়ার্ড আইপি একটা আইপি 5000 জন ইউজ করে বসে আছে। এই 5000 জনের মধ্যে কেউ একজন ক্রাইম করে বসে বসে ফেসবুকে কিছু একটা করে। তো এগুলো ফেসবুক তো দেখা আইপি, ও তো আর দেখে না যে এটা কতজন ইউজ করতেছে, পুরো আইপির সবার উপর ইম্প্যাক্ট পড়ে আর কি অনেক সময়। হ্যাঁ, ও তো আপনার কথায় আসলে এগুলো করবে না, করবে না। হ্যাঁ, দেখেন ওই চুরি করে কিনা, হ্যাঁ করবে না। তবে এইসব এই যে কথা, আপনি নিজে চালান, সমস্যা কি, আপনি নিজে চালান, আপনি কিছুই করবেন না, আপনি ওর একটাকেই আপনার অ্যাকাউন্ট আপনার আইপি ওয়াইফাইতে ডুপ্লিকেট করে জাস্ট স্টার্ট করে দিবেন, দ্যাটস ইট, করেন কিছু না। ওই আর কি ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে বাজেট টাজেট চেক করে দিবেন ঠিকঠাক আছে কিনা, জাস্ট স্টার্ট। এখন শুধু তো ওয়েস্ট করা, ডলার ওয়েস্ট করে আর কোনো রেসপন্স তেমন তার হয় না। ভাই এখন তো ক্লিকের উপরে রেজাল্ট আসে না, এখন রেজাল্ট আসে ছিল যে একটা মেসেজ পাঠানোর সাথে সাথে রেসপন্স না, করা। আচ্ছা আচ্ছা, কত না বুঝছি, মানে ও ব্যস্ত হয়ে গেছে স্যালারি দিছিল। আপনার কাছ থেকে বেশি, আপনার কাছ থেকে বড় ক্লায়েন্ট পাইছে, আপনার থেকেও বড় ক্লায়েন্ট পাইছে। শেষ। হ্যাঁ।